হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ভার্সিটি ব্যাচের আমার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ইতিমধ্যেই অনেকগুলা ক্লাস করে ফেলছো, তোমাদের তো অবশ্যই প্রথম ক্লাস না এটা, বাট আমার সাথে তোমাদের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব সরল রেখা অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। সরল রেখা অধ্যায়টা আমরা 3টা ক্লাসে কমপ্লিট করব, তার মধ্যে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো সবাই কেমন আছো বলো? পড়াশোনা কেমন চলতেছে? সবাই কি পুরোদমে পড়াশোনা শুরু করছো বলো? ওকে, অলরেডি তোমাদের একটা অধ্যায় হায়ার ম্যাথে শেষ হয়ে গেছে। তোমাদের রাকিব ভাইয়া ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা কমপ্লিট করছেন। তো তোমরাও কি কমপ্লিট করছো বলো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, নমস্কার। সৌরভ, বাইজিদ, সৌমিক ভালো আছি, রকি, মুশফিক ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, বাট একটু জ্বর এবং ঠান্ডা লাগছে। আমার ভয়েস শুনেই হয়তো বুঝতেছো। তো আমি আজকে একটু ধীরেই কথা বলবো, বেশি জোরে বলবো না, কারণ এখনও সর্দি লেগে আছে, হালকা হালকা জ্বর আছে। আর আজকে ক্লাসটা খুব বেশি বড়ও নিব না। সরল রেখা অধ্যায়টা আমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার একদম পূর্ণাঙ্গভাবে 3টা ক্লাসে কমপ্লিট করব। আর যেহেতু এইবার থেকে ভার্সিটি ব্যাচে আমরা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য আলাদা কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাস নিচ্ছি, তো এই কারণে মেইন ক্লাসগুলা গতবারের তুলনায় ডিউরেশন কমে যাবে। গতবারের তুমি যদি ডিউরেশন দেখো লাইভ ক্লাসগুলার, সরলরেখা অধ্যায়টা গতবারেও 3 ক্লাসে নেওয়া হয়েছে, এবারও 3 ক্লাসেই নিব। বাট দেখবা গতবারের ক্লাসগুলো 3 ঘন্টা 3.5 ঘন্টা ডিউরেশনের ছিল এভারেজ, বাট এইবারের গুলো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে, যেহেতু রিটেন অংশটুকু আমরা আলাদা করে ফেলতেছি। বুঝতে পারতেছো? ওকে, তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, ওকে ফাইন। তো আজকে ক্লাসটা আমরা একটু ছোট নিব, যেহেতু আমি একটু অসুস্থ। পরবর্তী 2টা ক্লাস মোটামুটি ধরো 2 থেকে 2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা ডিউরেশনের হবে পরবর্তী 2টা ক্লাস। আজকে ক্লাসে আমরা 3.1 এবং 3.2 এই 2টা অংশ পড়ব। 2 নাম্বার ক্লাসে 3.3, 3.4, 3.5 এই 3টা অংশ পড়ব, এবং 3 নাম্বার লেকচারে 3.6, 3.7। মোটামুটি এইভাবে আমরা প্ল্যান করছি 3টা ক্লাস। ওকে, হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? এখন অসুস্থ হওয়া যাবে না কিন্তু। আমি অসুস্থ হয়ে গেছি, সর্দি জ্বর হয়ে গেছে। তোমাদের যাতে কোনোভাবেই এখন অসুখ না হয় এদিকে খেয়াল রাখবা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। আচ্ছা, ঠিক আছে। তো ভার্সিটি ব্যাচে ভাইয়ারা আমরা যেভাবে পড়াবো ক্লাসে, তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো এবং প্র্যাকটিস শিটগুলো সলভ করো, এর বাইরে কিচ্ছু লাগবে না ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য। আর যারা আমাদের অ্যাচিভ অফলাইন এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো, তোমরা তো বই পাইছো, তোমরা প্র্যাকটিস শিট না করে বই থেকে প্র্যাকটিস করতে পারো, যেখান থেকে তোমাদের সুবিধা। আর যারা বলতেছিলা যে ভাইয়া আলাদা করে বই কেনা যাবে না, তোমাদের উদ্দেশ্যে বলে রাখতেছি, তোমরা আমাদের বইগুলা 20 তারিখ থেকে কিনতে পারবে। আমাদের বইগুলা প্রথম লটে আমরা যে বইগুলা ছাপাইছিলাম সবগুলোই আমাদের অ্যাচিভে অফলাইন এক্সাম ব্যাচে দিয়ে, মানে ওখানে যারা ভর্তি হচ্ছে ওদেরকে তো ফার্স্ট প্রায়োরিটিতে পাঠাইতে হবে, তাই না? তো ওদেরকে ফার্স্ট লটের বইগুলা পাঠাই দেওয়া হয়েছে। তো সেকেন্ড লটের বইগুলো মধ্যেই বা পরশুর মধ্যে চলে আসবে, 18-19 তারিখের মধ্যেই রেডি হয়ে যাবে। 20 তারিখ থেকে তোমরাও বইগুলা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো চলো আমরা শুরু করি। তো আজকে ক্লাসটা আমি একটু আস্তে কথা বলবো, তোমরা ফোনের ভলিউমটা বাড়াই নাও। হ্যাঁ, কথা ক্লিয়ারলি শুনতে পারতেছো তো? মানে নর্মালি আমি ক্লাসের মধ্যে যতটুকু লাউড কথা বলি, আজকে একটু ধীরে কথা বলা লাগবে, হ্যাঁ, যেহেতু একটু সর্দি লেগে আছে। তো আমরা আজকে প্রথম ক্লাসটা একটু ধীরে কথা বলবো, তোমরা ভলিউমটা, তোমার ডিভাইসের ভলিউমটা একটু বাড়াই রাখো। হ্যাঁ, ওকে, তাইলে অসুবিধা হবে না। তো চলো আমরা শুরু করতেছি সরল রেখা লেকচার 1। শুরুতে আমাদের জানতে হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এগুলো সবাই জানো, বাট একটু আমরা রিভিউ করে যাব। দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এটা প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা তৃতীয় চতুর্ভাগ থার্ড কোয়াড্রেন্ট, এটা চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এখন তোমরা কি এই জিনিসটা জানো সবাই, যে প্রথম চতুর্ভাগের বিন্দুর ভুজ এবং কোটি দুইটাই পজিটিভ? সবাই জানো এগুলো, যারা জানো না তাও লিখে রাখো। পজিটিভ কমা পজিটিভ, ভুজ কোটি দুইটাই পজিটিভ। প্রথম চতুর্ভাগে বিন্দুর ভুজও পজিটিভ,
কোটিও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কারণ এক্স অক্ষের ঋণাত্মক দিকে ভুজ এবং কোটি পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। আর চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কিন্তু কোটি নেগেটিভ। এখন আমাকে বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে? 2, -3 বলো। এগুলো খুবই বাচ্চা জিনিস, তাও একটু দেখাই নিয়ে যাই। দেখো ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, তাহলে এটা কোন চতুর্ভাগের বিন্দু? চতুর্থ চতুর্ভাগের বিন্দু। এটা কোন চতুর্ভাগের বিন্দু? চতুর্থ চতুর্ভাগের বিন্দু। খুবই ইজি ব্যাপার স্যাপার, এগুলো আমরা সবাই জানি। ঠিক আছে, এরপরে ধরো এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকা আছে, একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, ধরো এই যে এটা পি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো এই পি বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় এবং আমি যদি এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি এবং ওয়াই অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এটা বলতে পারি যে এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, দেখো মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব এতটুকু হচ্ছে ছোট হাতের এক্স, মানে এটা হচ্ছে এই পি বিন্দুর ভুজ। দেখো এই যে আমি যদি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে এই যে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব এটা হবে এক্স, এবং এখান থেকে ওয়াই অক্ষ বরাবর এই যে ডিরেক্ট দূরত্বটা এটা হবে ওয়াই। এটা তো আমরা সবাই জানি। এখন আমাকে তোমরা বলো এই এতটুকু যদি এক্স হয় তাহলে এখানে এতটুকু এক্স হবে, নিচের এই এক্স আর এই এক্স তো সমান হবে। আচ্ছা, এখন কি আমি এখান থেকে এই জিনিসটা বলতে পারি? বলো, এই যে পি যে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই, এই বিন্দুর জন্য এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, দেখো এক্স অক্ষ থেকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব কত, দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এই যে ওয়াই, ওয়াই মানে কি কোটি। আবার যদি জিজ্ঞেস করি ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দু দূরত্ব কত, দেখো এক্স, দূরত্ব হচ্ছে এক্স, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স, এক্স মানে হচ্ছে ভুজ। শোনো, আমরা দূরত্ব বলতেই লম্ব দূরত্বকে বুঝে নেব। দূরত্ব বলতে কি বুঝবো? লম্ব দূরত্ব। এবং দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? উত্তর হচ্ছে না, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, দূরত্ব অলওয়েজ পজিটিভ। এই জন্য আমরা মডুলাস ইউজ করবো। দেখো এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি, যেহেতু দূরত্ব নেগেটিভ হইতে পারে না এই জন্য আমরা মডুলাস ইউজ করতেছি। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে হচ্ছে তার মডুলাস অফ কোটি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ। তাহলে আমাকে তোমরা এবার বলো, ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো 2, -3। ভাইয়া স্থানাঙ্ক তো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে। প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, একটু আগে দেখলাম। দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, বাট দূরত্ব অলওয়েজ পজিটিভ। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, দেখো এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে মডুলাস অফ কোটি। মডুলাসের মধ্যে কোটি, কোটি কিন্তু -3, বাট দূরত্ব হবে 3 একক, পজিটিভ হয়ে যাবে। এবং যদি জিজ্ঞেস করি ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, তাহলে এখানে ভুজ আগে থেকে পজিটিভই আছে, তো এটাকে মডুলাস করলে পজিটিভই আসবে। বুঝতে পেরেছো ঘটনা? খুবই সিম্পল ভাইয়া। স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ, ভুজ কোটির ভ্যালু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে ডিপেন্ডিং অন সে কোন চতুর্ভাগে আছে, বাট দূরত্ব অলওয়েজ পজিটিভ। এটার সাথে তোমরা সবাই একমত। আচ্ছা, এইবার এই যে প্রশ্নটা দেখো খুবই সিম্পল, এগুলা এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। বেশি সহজ প্রশ্ন, আসলে এগুলো আসবে না, এগুলো তোমাকে বোঝানোর জন্য একটু দেখানো। দেখো এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। তোমরা আমাকে বলো কোটি পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে না? বলো পারে কি পারে না? ভাইয়া দূরত্ব অলওয়েজ পজিটিভ, কিন্তু ভুজ কিংবা কোটি ওরা কিন্তু পজিটিভও হইতে পারবে নেগেটিভও হইতে পারবে। তো দেখো এখানে কি বলছে যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব 3 একক। ভাইয়া এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি, ধরলাম কোটি ওয়াই। আমরা তো ধরো একটা বিন্দু ধরো পি, আমরা তো নর্মালি ভুজকে এক্স ধরি, ওয়াই কে কোটি ধরি, তাই না? মানে এক্স কমা ওয়াই এভাবেই ধরি। তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে কি? মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ কোটি, তাহলে মডুলাস অফ কোটি সমান দেওয়া আছে 3। দেখো এই যে দূরত্ব অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস লিখছি, মডুলাস অফ কোটি সমান 3 একক। তো এখান থেকে যখন আমি কোটি বের করবো মডুলাস উঠাই দাও, মডুলাস উঠাই দিলে কি দিতে হবে? প্লাস মাইনাস। কেন? কারণ ভাইয়া কোটি তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, কে কে বুঝছো? তার মানে কোটি +3ও হইতে পারে -3ও হইতে পারে, দুইটাই সঠিক। তোমরা কি আমার কথা বুঝতেছো যে ভাইয়া
কোটি যদি +3 হয় তাও এক্স অক্ষ থেকে দূরত্ব হবে 3 একক। কোটি যদি -3 হয় তাইলেও এক্স অক্ষ থেকে দূরত্ব পজিটিভ 3 এককই হবে। দেখো দূরত্ব অলওয়েজ পজিটিভ, এই দেখো দূরত্ব কিন্তু অলওয়েজ পজিটিভ, কিন্তু ভুজ কোটি এরা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। তো উত্তর কিন্তু যারা শুধু +3 বলতেছো তোমাদের কিন্তু হয়নি, +-3 দুইটাই হবে। এবার এইটা বলো, ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক হলে ভুজ কত? ভাইয়া ধরলাম পি বিন্দু x, y, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ সমান 4, দূরত্ব অলওয়েজ পজিটিভ। কিন্তু যখন আমরা এখান থেকে ভুজ বাইর করব, ভুজের ভ্যালু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, +4ও হইতে পারে -4ও হইতে পারে। ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখলাম। আর এই যে ম্যাথটা, এই যে এই টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন এমসিকিউতে যে কোনো বছর চলে আসতে পারে। উত্তর কিন্তু দুইটা হবে এটার। দেখো প্রশ্নটা পড়ো, পি বিন্দুর ভুজ 4, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ভাইয়া পি বিন্দুর ভুজ দেওয়া, ধরলাম কোটি ওয়াই, ধর একটা পি বিন্দু, তার ভুজ দেখো, ভুজ কিন্তু 4, এটা দেওয়া আছে, আমার শুধু কোটি বের করতে হবে। ধরলাম কোটি ওয়াই, তাহলে বিন্দুটা 4, y। এবার দেখো প্রশ্ন মতে তোমাকে কি বলছে, বলছে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব মানে মডুলাস অফ কি কোটি। দেখো এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে কি মডুলাস অফ কোটি। ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ ভুজ। তোমাকে বলছে যে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ মানে এই দূরত্বটা এই দূরত্বের দ্বিগুণ। এটা কয়জন বুঝছো এই লেখাটা বলো? এই যে এই লাইনটা লিখছি প্রশ্ন মতে, এটা কে কে বুঝছো বলো তো? এই যে এই লাইনটা লিখছি যে এখান থেকে, এই যে এই লাইনটাকে আমরা ম্যাথমেটিক্যালি সমীকরণে এইভাবে লিখলাম। দেখো কি বলছে আরেকবার দেখো, এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ এর দ্বিগুণ। বুঝতে পারছো? এইবার দেখো কি হয়, আমাকে বের করতে হবে কোটি, তাহলে মডুলাস অফ ওয়াই সমান ভাই মডুলাস অফ 4, এটা তো মানে 4, 4কে মডুলাস করলে কি হবে 4ই হবে, 4 দুগুণে 8। এইবার তুমি যখন এখান থেকে স্থানাঙ্ক বের করবা মানে কোটি বের করবা, তাহলে মডুলাস অফ কোটি এটা হচ্ছে 8, ভালো কথা। বাট যখন আমি সেখান থেকে স্থানাঙ্ক বের করবো মানে শুধু ওয়াই বের করবো, তখন কিন্তু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। কথা কি আন্ডারস্ট্যান্ড তোমরা? এই যে দেখো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে 4, +-8, 4, পজিটিভ এইটাও হইতে পারে নেগেটিভ এইটাও হইতে পারে, দুইটাই হইতে পারে। এই পর্যন্ত সবাই বুঝছো? শোনো, এরকম ছোট খাটো ইজি ম্যাথ এগুলা সবাই পারো, কিন্তু পরীক্ষার হলে প্র্যাকটিস করা না থাকলে অনেকে অনেক সময় কি করে ফেলে, ভুল করে ফেলে। তো আমি ধরে নিচ্ছি এইগুলা তোমরা সবাই পারো, এগুলা আসলে না পারার কোনো কারণ নাই। আর এই যে এইগুলা দেখো, শোনো, এগুলা যেগুলা তুমি অলরেডি সব জানো, নোট না করলেও চলবে, ক্লাস লেকচার স্লাইডে তো থাকবেই। একটু দেখো, যেমন এই সূত্র জানে না এরকম কেউ নাই, আছে? কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটা বিন্দু x1, y1 আর একটা x2, y2। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √of ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার। তুমি x2 থেকে x1 বিয়োগ করো অথবা x1 থেকে x2, কথাই একই। কেউ চাইলে এটাকে এভাবেও লিখতে পারে যে √of, আমার ইচ্ছা হলো আমি x1 থেকে x2 বিয়োগ করব, কথা একই, যেহেতু হোল স্কয়ার কাজে লাস্টে সেটা পজিটিভই হবে। তুমি y1 থেকে y2 বিয়োগ করো অথবা y2 থেকে y1 বিয়োগ করো, কথা কিন্তু সেমই আসবে। আচ্ছা ফাইন, এখন এইটারও আরেকটা শর্টকাট আছে। আসলে ভাইয়া এই সূত্রটা এত বেশি সহজ, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এইটার আলাদা করে আসলে শর্টকাট শেখা লাগে না, কারণ এইটা দিয়েই তো বের করে ফেলা যায়। তাও আরেকটা জিনিস তোমরা জেনে রাখবা, যে এখানে যদি দুইটা বিন্দুর ভুজ সমান হয়, মনে করো এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ এবং কিউ বিন্দুর ভুজ দুইটা সমান, যদি সমান হয়ে যায় তাহলে এটা তো কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে, কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে 0। তাহলে খেয়াল করে দেখো, আমি যে এটা তোমাকে বোঝাই, যে দুইটা বিন্দুর ভুজ যদি সমান হয়ে যায়, তো ভুজ সমান হলে খেয়াল করে দেখো √of, এই যে এই দুইটা সমান, তাহলে x1 এবং x2 যদি সমান হয় তাহলে বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে, থাকবে শুধু এতটুকু √of y2 - y1 হোল স্কয়ার অথবা y1 - y2 হোল স্কয়ার, যেটাই লিখো। স্কয়ার রুটে কাটাকাটি, বাট আমরা এখানে মডুলাস ইউজ করব, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। এই যে দেখো মডুলাস অফ,
দেখো যদি দুইটা বিন্দুর ভুজ সমান হয়ে যায় তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে মডুলাস অফ কোটির পরিবর্তন। এই দেখো মডুলাস অফ y2 মাইনাস y1 অথবা মডুলাস অফ y1 মাইনাস y2। তুমি y2 থেকে y1 বিয়োগ করো অথবা y1 থেকে y2, ডাজন্ট ম্যাটার। তোমরা কি এই লাইন দুইটা বুঝছো? আসলে এই দুইটা মনে না রাখলেও চলে, কারণ এলে এমনি এত বেশি সহজ। দেখো কোটি দুইটা সমান হয়ে গেলে, কোটি দুইটা সমান হলে এই দুইটা জিরো, মানে এটার বিয়োগফল জিরো, সমান যেহেতু তাহলে বিয়োগ করলে জিরো থাকবে শুধু এইটা। তাহলে রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কয়ার সমান মডুলাস অফ x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1। তার মানে আমরা এই জিনিসটা জানলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তবে যদি দুইটা বিন্দুর ভুজ সমান হয়ে যায় তাহলে দূরত্বটা ডিরেক্ট তার কোটি দুইটার বিয়োগফল মডুলাস, যেহেতু দূরত্ব নেগেটিভ হইতে পারে না, মডুলাস মানে কোটির পরিবর্তন, আর কোটি দুইটা সমান হলে ভুজের পরিবর্তন। তো এই দুইটা জানা থাকলে আরেকটু সহজে করে ফেলা যাবে। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, দেখো -2,3 -2,9, বলো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তুমি তো চাইলে এই সূত্র দিয়ে বের করতেই পারবা, তবে তুমি যদি একটু খেয়াল করো যে এই দুইটা বিন্দুর ভুজ দুইটা সেম, ভুজ দুইটা সেম, তাইলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে জাস্ট কোটি দুইটার পরিবর্তনের মডুলাস। তাহলে কোটি দুইটা তুমি বিয়োগ করো, 3 থেকে 9 বিয়োগ করো -6, কিন্তু দূরত্ব নেগেটিভ হইতে পারে না মানে +6, অথবা 9 থেকে 3 বিয়োগ করো, তুমি ছোট থেকে বড় বিয়োগ করো অথবা বড় থেকে ছোট, কথা একই, লাস্টে মডুলাস করে দিলে প্লাসই হবে। বুঝতে পারছো? তাহলে এই দুইটা সমান 9 থেকে 3 কোটি দুইটার বিয়োগফল কি হবে, তুমি জাস্ট এইভাবে লিখো যে দুইটার দূরত্ব কোটি দুইয়ের বিয়োগফল মডুলাস অফ বড় থেকে ছোট বিয়োগ করো, তাহলে মাইনাস আসবে না, অথবা যদি মাইনাস আসেও মডুলাস করে দিলে কি হবে, প্লাসই হবে। কথা বুঝতে পেরেছো? আরেকজন যদি তোমাকে বলে যে দুইটা বিন্দু এরকম যে 2, -3 আরেকটা হচ্ছে 7, -3, বলো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো দুইটার কোটি সেম -3, তাহলে দূরত্ব হবে ভুজ দুইটার বিয়োগফল। তুমি 2 থেকে 5 বিয়োগ করো, সরি 2 থেকে 7 বিয়োগ করো, কোটি দুইটা ভুজ দুইটার বিয়োগফল, অথবা 7 থেকে 2 বিয়োগ করো, মডুলাস করলে প্লাসই হবে। তাহলে দেখো কোটি দুইটা সেম, তাহলে দূরত্ব হবে ভুজ দুইটার বিয়োগফল বা ভুজের পরিবর্তন। তাহলে 2 আর 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, দূরত্ব অলওয়েজ পজিটিভ, মডুলাস করে সেটা 5 হয়ে যাবে। ওকে ফাইন, এগুলা বোঝা গেল। এখন এই ম্যাথটা দেখি 10 সেকেন্ড তাড়াতাড়ি। শোনো মাঝে মধ্যে এরকম কিছু প্রশ্ন তোমাকে বোনাস নাম্বার হিসেবে দিবে। ধরো হায়ার ম্যাথে 25টা এমসিকিউ, জিএসটিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 25টা এমসিকিউ থাকে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 15টা এমসিকিউ থাকে, তো একটা বা দুইটা এমসিকিউ এরকম বেশি সহজ দিয়ে দিবে। তো সবগুলাই যে এরকম সহজ আসবে এরকম আশা করা ঠিক না। আবার বলো বলো দ্রুত, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাড়াতাড়ি। এই কত, রুট ওভার অফ 3 থেকে 6 বিয়োগ করলে 3, -3 স্কোয়ার করে দিলে +9, -2 থেকে 4 বিয়োগ করলে -6 স্কোয়ার করে দিলে 6, 6, 6, 30, তাহলে রুট ওভার অফ 45। তাহলে উত্তর হচ্ছে রুট ওভার অফ 45। আচ্ছা রুট ওভার অফ 45 তো অ্যান্সারে নাই, তাহলে এটাকে রুট ওভার করবো। 45 মানে কি 3, 15, 45। আচ্ছা 3 আর 15 কোনোটাই বর্গ সংখ্যা না। 5 নং 45, 5 নং 45, 5 নং 45, 9 কে বর্গমূল করলে 3, 5 কে বর্গমূল করলে √5। এই যে মিলে গেছে, ওই যে দেখো বি। তুমি এখান থেকে এই যে এটাও করতে পারো, অথবা অপশনকে স্কোয়ার করতে পারো যে ভাই এটাকে স্কোয়ার করলে হবে 6, এটা তো হবেই না, এটাকে স্কোয়ার করলে 65, এটা তো মিলেই নাই, এটাকে স্কোয়ার করলেও হবে না, এটা হবে 2, 3, 9, 9 2 18, আর এইটা 9, 5 নং 45। বুঝতে পারছো? যেমনে খুশি অমনে বাইর করে মিলাই দাও। মানে এটাকে তো রুট ওভার করা খুব ইজি। 5 নং 45, 9 কে বর্গমূল করলে 3 আর 5 √5, যেমনে আছে এমনি থাকুক, শেষ। ওকে ফাইন, এইবার আসো এই যে ম্যাথটা খুবই ইজি। এখন আমাকে তোমরা আগে একটা জিনিস বলো, তোমরা কি এই জিনিসটা জানো যে এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য আর ওয়াই অক্ষের উপরস্থ সকল বিন্দুর ভূত শূন্য? এটা কে কে জানো আগে বলো। ধরো এই যে এক্স অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর, এই যে এক্স অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর, ধরো এটা 1,0, এটা 2,0, এটা 3,0, আবার এটা তো মূল বিন্দু 0,0। আবার ওয়াই অক্ষের উপরস্থ কয়েকটা বিন্দু আমি যদি লিখি 0,1, 0,2, 0,3, মানে এখান থেকে আমরা যে জিনিসটা আইডিয়া পাইলাম সেটা হচ্ছে এক্স অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য
আর ওয়াই অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য। তাহলে এই আইডিয়াটা কাজে লাগিয়ে এখন দেখো কি বলছে, প্রশ্নটা পড়ো। শোনো, এই এমসিকিউ গুলার এখনই নোট করা দরকার নাই, খালি ক্লাস লেকচার দেখে দেখে প্র্যাকটিস করো। ক্লাস লেকচার দেখে প্র্যাকটিস করো, তারপর তো প্র্যাকটিস শিট আছেই, ওখান থেকে সলভ করো। এগুলো নোট করা লাগবে না। দেখো এগুলো একবার বুঝে ফেললে আর ভুলবা না। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে 0,2 6,4 দুইটা বিন্দু সমদূরবর্তী হলে পি এর স্থানাঙ্ক কত? ভাই যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে অবশ্যই এই বিন্দুটার কোটি শূন্য। তাহলে ধরলাম বিন্দুটা x,0। এই বুঝতেছো, এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর কি শূন্য? কোটি শূন্য। এখন তোমাকে বলছে এই পি বিন্দু থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব সমান। ধরো আমি এটা ধরলাম এ, এটা ধরলাম বি। আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি, পরীক্ষা হলে তো তোমার এত কিছু লেখার টাইম নাই। তাহলে প্রশ্ন মতে পি এ সমান পিবি। প্রশ্নে বলছে যে এই পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব যত, বি বিন্দু দূরত্ব সমদূরবর্তী মানে সমান। পরীক্ষার হলে তো তুমি পি এ সমান পিবি এত কিছু লিখবা না, তুমি ডিরেক্ট এই লাইনটা লিখবা। রুট ওভার অফ x মাইনাস 0 হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার মানে স্কোয়ার করলে হবে 4। রুট ওভার অফ, দেখো রুট ওভার অফ x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 স্কোয়ার করলে প্লাস 16। এই ঘটনা বুঝছো? তুমি পরীক্ষার হলে এটা তো মনে মনে চিন্তা করবা, আবার পরীক্ষার হলে যখন তুমি করবা রুট ওভারটাকে বাদ দিয়ে দাও, তুমি উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। তুমি মনে মনে একবারে উভয় পক্ষকে স্কোয়ার করে বসায় দাও, তাহলে রুট ওভার দিতে হবে না, আরেকটা লাইন কমে গেল। বুঝতেছো পরীক্ষার হলে কিভাবে করবা? এই যে পরীক্ষার হলে ডিরেক্ট এটা লিখবা, অথবা তুমি যদি আরেকটু এক্সপার্ট হও তাহলে ডিরেক্ট পরের লাইনটা লিখবা, এক্স স্কোয়ার প্লাস 4 ডিরেক্ট। এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12x প্লাস 6 6 36 36 আর 16 যোগ করলে 52। এইবার দেখো এক্স স্কোয়ার কাটা, 12x এই পাশে চলে আসবে, 12x সমান 52 থেকে 4 গেলে 48। তাহলে মনে মনে তো হিসাব করে ফেলা যায়, 48 4 দিয়ে ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে 4। শোনো, এই যে পরীক্ষায় তুমি যখন ক্যালকুলেশন করবা, তোমার এটা লেখার দরকার নাই, এটাও দরকার নাই, ডিরেক্ট এটা লিখে ফেলবা যে এন থেকে স্কোয়ার করলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 0 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার করলে প্লাস 4। এটা হবে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 6 36। আর এখানে 0 মাইনাস 4 হোল স্কোয়ার মানে 16, তাহলে 36 আর 16 যোগ করলে 52। যত কম সময়ের মধ্যে পারা যায়, এগুলা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। বাট আমি তো ক্লাসে তোমাদেরকে একদম ভেঙে ভেঙেই বোঝাবো যাতে কারোরই বুঝতে অসুবিধা না হয়। বাট পরীক্ষার হলে তোমরা এই সিস্টেমগুলো ফলো করে সলভ করলে দেখবা যে কম সময়ে হয়ে যাচ্ছে। এইবার এই যে প্রশ্নটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়ো। এই সরল রেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা এই বিন্দু এবং এই বিন্দু হতে সমদূরবর্তী। তোমরা সবাই 3.1-এ একাডেমিকে এরকম ম্যাথগুলা রিটেন স্ট্যান্ডার্ড ম্যাথ করছো। এই রেখার উপরস্থ ধরলাম একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এখানে তো ভুজ কোটি কোনোটাই দেওয়া নাই। যদি বলে দেয় যে একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা জানি কোটি শূন্য। যদি বলে একটা বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে আমি জানি ভূত শূন্য। বাট এখানে তো কোনোটাই জিরো হবে না। তো তোমাকে বলে দিচ্ছে এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু ধরো পি এক্স কমা ওয়াই, নির্ণয় করো যেই বিন্দুটা 2,3 বিন্দু থেকে এবং 2,-4 বিন্দু থেকে সমদূরবর্তী। এখন এই ম্যাথটা আমরা নর্মালি রিটেনে ওই যে ধরতাম এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, তারপর ওই বিন্দু থেকে এই ধরো এটা পি বিন্দু, ধরো যে একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, তারপরে এটা ধরো এ, এটা বি, ধরো এই যে একটা সমীকরণ এক্স কমা ওয়াই হলে তো এই রেখাটা এই সমীকরণ দিয়ে সিদ্ধ হবে, মানে এই রেখাটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তারপর পি এ সমান পিবি, পি এ সমান পিবি। তো এই যে একটা সমীকরণ আর এই যে একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ সমাধান করে ধরো এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ, এই 1 নং এবং 2 নং 1 and 2 সমাধান করে আমরা এক্স এবং ওয়াই বের করতাম। বাট এই ম্যাথটা এমসিকিউ থেকে এভাবে করার দরকার আছে? একটু বলো তো। এই ভাই, এমসিকিউতে এই ম্যাথটা এভাবে করা দরকার আছে? রিটেন স্ট্যান্ডার্ডে দরকার নাই। কেন? তুমি একটু মাথা খাটাও। তোমাকে এমন একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে যেই বিন্দুটা ফার্স্ট অফ অল এই রেখার উপর অবস্থিত। তাইলে এই রেখাটা নির্ণেয় বিন্দু দিয়ে সিদ্ধ হবে, রাইট? যেহেতু নির্ণেয় বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে অ্যান্সারের যে বিন্দুটা পাবো সেটা এই রেখাকে সিদ্ধ করবে। এখন তুমি 0,7 এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করো, এক্স জায়গায় 0 বসাও 0, ওয়াই জায়গায় বসাও 7 7 2 14, না সিদ্ধ হয়নি। দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়নি,
এটা দিয়ে সিদ্ধ করাও 0 -7 + 7, হ্যাঁ এই যে এটা মিলে গেছে, দেখো আপাতত এটা মিলে গেছে। তারপর এটাতে সিদ্ধ করো 4 × 8 - না, এটা মিলবে না, এটাও মিলবে না, এটাও মিলবে না, এটাও মিলবে না, 0 -1 +14 না, মিলবে না। তাহলে সঠিক উত্তর শুধুমাত্র বি। বলো এই ম্যাথটা কি আমার লিখে করার দরকার আছে? একটু বুঝতেছো তোমরা কিভাবে অপশন টেস্ট করা লাগে? শোনো, এমসিকিউ এ অনেক কিছু অপশন টেস্ট এই ধরনের ম্যাথ করে ফেলা যায়। যদি দেখতাম যে দুইটা বিন্দু মিলে যাচ্ছে, এই সিদ্ধ করতেছে, তখন আমরা ওই দুইটা দিয়ে আবার এই দুইটার সাথে অপশন টেস্ট করতাম। ধরো এটাও সিদ্ধ করলো এই রেখাকে, এটাও সিদ্ধ করলো, তখন এই রেখা থেকে এই বিন্দু দূরত্ব আর এই বিন্দু দূরত্ব সমান কিনা এটা চেক করতাম, তাহলে তখন আমি পেয়ে যেতাম অ্যান্সারটা। বাট এখানে জাস্ট একটা বিন্দু দিয়ে সিদ্ধ হচ্ছে রেখাটা, তাহলে আমার এই যে এখানে এই বিন্দুগুলা কাজে লাগানোর দরকারই নাই। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, ঠিক আছে, ফাইন। এই যে সিদ্ধ করছি, এটা দিয়ে তুমি এখানে বসাও 0, এটা 2 দিয়ে কাটা -7 + 7, এই যে বাম পক্ষেও 0 ডান পক্ষেও 0, সিদ্ধ করছে। বাকি কোনো বিন্দু সিদ্ধ করে নাই। যদি একাধিক বিন্দু সিদ্ধ করতো, ধরো এখানে দুইটা বিন্দু এই রেখাকে সিদ্ধ করলো, তাহলে ওই দুইটা বিন্দু থেকে আবার এই দুইটা বিন্দু দূরত্ব বাইর করতাম, বাইর করে দেখতাম যে কোন বিন্দু থেকে এই দুইটা বিন্দু দূরত্ব সমান। বুঝছো ব্যাপারটা? তখন তো একটা 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 এই সমান হইতো, আরেকটার জন্য সমান হইতো না। তো ধরো এটার জন্য সমান হইলো, এটার জন্য হইলো না, তাহলে এটাই অ্যান্সার। বাট ভাই এখানে অপশনগুলো এরকম ভাবে দিছে, তোমার এই সেকেন্ড স্টেপে যাওয়ার প্রয়োজনই হয়নি, এখানেই কাজ হয়ে গেছে। ওকে, ফাইন। এই যে এই টাইপটা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এমসিকিউতে তো আসছেই, রিটেনেও চলে আসতে পারে। তোমাকে বলছে ওয়াই অক্ষ ও 7,2 এই দুইটা, মানে ওয়াই অক্ষ থেকে এবং 7,2 বিন্দু থেকে a,5 এই বিন্দুটার দূরত্ব যদি সমান হয়, তাহলে এ এর মান কত? দেখো এগুলো কিন্তু একদম বোর্ডে আসা ম্যাথ। ইনফ্যাক্ট ভার্সিটি ভর্তি পরীক্ষা ভাই 95% তো একাডেমিক প্রিপারেশনই, খালি 5% এদিক সেদিক, ওখানে ক্যালকুলেটর ইউজ করা যায়, তো এখানে যায় না। দেখো ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব কত? ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মডুলাস অফ ভুজ, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? দুই বিন্দুর মধ্যে দূরত্ব দুইটা বলা আছে সমান, √of a-7 বা 7 - a একই কথা, a-7 হোল স্কয়ার প্লাস 5 - 2 মানে 3 স্কয়ার মানে 9। দেখো প্রশ্নে বলছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, এবং 7,2 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, দুই বিন্দুর মধ্যে দূরত্ব √of ভুজের পরিবর্তন হোল স্কয়ার প্লাস কোটির পরিবর্তন, 5 থেকে 2 গেলে 3, 3 কে স্কয়ার করে 9। এইবার এটা তুমি উভয় পক্ষকে স্কয়ার করে ক্যালকুলেশন করে ফেলো, এর মান বের করতে বলছে। উভয় পক্ষকে স্কয়ার করো, স্কয়ার মডুলাস সহ স্কয়ার করে দিলে তো পজিটিভই হবে, আর এখানে স্কয়ার করে দিলে √ওভার চলে যাবে, তাহলে a-7 হোল স্কয়ার প্লাস 9। তাহলে দেখো a স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 7 × 2 = 14a প্লাস 7 × 7 = 49, 49 আর 9 = 58, তাহলে এখানে a স্কয়ার কাটা 14a সমান 58, তাহলে a সমান 58/14, তাহলে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়, 29/7, 29/7, হ্যাঁ ঠিক আছে। খুবই ইজি সিম্পল ম্যাথ, এই টাইপটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটেনেও আসতে পারে। আচ্ছা এইবার এই সেম টাইপটা, এইটা সময় 15 সেকেন্ড থেকে কে কে পারে? না 15 সেকেন্ড না, 30 সেকেন্ড। আচ্ছা করো করো দ্রুত দেখি 30 সেকেন্ডের মধ্যে কয়জন সঠিক উত্তর দেয়। 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে অলরেডি 10 সেকেন্ড চলে গেছে, 5 সেকেন্ড চলে গেছে। হ্যাঁ দেখি দেখি এইটা 30 সেকেন্ডের মধ্যে কয়জন সঠিক উত্তর দেয়। পারা উচিত, সবার পারা উচিত, এগুলো একদম বেশি ইজি ম্যাথ, এইগুলা বেশি ইজি ম্যাথ, তো এগুলা পারতেই হবে। কয়জন পারছো বলো? হ্যাঁ আচ্ছা, সবাই সঠিক উত্তর দিছে, সবাই সঠিক উত্তর দিছে। সঠিক উত্তর -65/7, -65/7। ওকে ঠিক আছে, এখন এই ম্যাথটা কয়জন পারে একটু দেখি, এই ম্যাথটা কয়জন পারে? সবাই সঠিক উত্তর দাও, উত্তর ট্রাই করো। 30 সেকেন্ড, এটাও 30 সেকেন্ড সময়, সবাই ট্রাই করো দেখি, সবাই ট্রাই করো, তারপরে করে দিচ্ছি, একটু সবাই ট্রাই করতে থাকো।
এটা কয়জন পারে দেখি। এটা দূরত্ব বের করা, দুই বিন্দু দূরত্ব বের করা, দুই বিন্দুর দূরত্ব বের করার ম্যাথ এইটা। দেখি দেখি দেখি, দুই বিন্দুর দূরত্ব বের করার ম্যাথ এইটা। সবাই সি বলতেছে, আচ্ছা দেখি, দেখো কি বলছে। এবিসি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে বি ও সি হলে এসি এর দৈর্ঘ্য কত? দেখো নর্মালি তুমি যদি চিন্তা করো যে এসি এর দৈর্ঘ্য পাওয়ার জন্য কি কি লাগবে, এ বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক। তো অনেকেই করবে কি, আগে সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করবে। বাট ভাইয়া এখানে আসলে এই ম্যাথটা করার জন্য সি বিন্দু স্থানাঙ্ক বের করার দরকার নাই। কেন? কারণ প্রশ্নে বলা আছে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজে তো তিনটা বাহু সমান। সমবাহু ত্রিভুজে এ বি, বিসি এবং এসি সবগুলা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাইলে এ বি বাহুর দৈর্ঘ্যটা বাইর করো। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে? রুট ওভার অফ 0 0 0 কাটাকাটি 4 মাইনাস প্লাস 4 8 8 কে স্কয়ার করলে 64 মানে 8 একক। তাহলে ভাই যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এ বি এর দৈর্ঘ্য যত এসি এর দৈর্ঘ্য সেমই হবে। তাহলে এসি সমান হবে 8। ঘটনা কি বুঝছো? ওকে ফাইন, খুবই সিম্পল ব্যাপার। তো এইগুলা এই টাইপের ম্যাথগুলো হচ্ছে কিরকম জানো, চোখ কান খোলা রাখা লাগবে। প্রশ্নটা পড়ার পরে আগে বুঝতে হবে কি চাইছে, কি দেওয়া আছে। শুধু শুধু এক্সট্রা কাজ করে তো লাভ নাই। ওকে, এখন আমরা একটা শর্টকাট শিখব, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, ওয়েট, ধরো এই যে একটা সমবাহু ত্রিভুজ এ, ধরো x1 y1, বি x2 y2, আর সি ধরলাম x, y। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক নির্ণয়, তৃতীয় শীর্ষ নির্ণয় বা তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক নির্ণয়। ধরো একটা সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিছে, দিয়ে বলতেছে যে অপর যে তৃতীয় শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক বাইর করো। তো এটা বাইর করার শর্টকাটটা কি খেয়াল করে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। এক্স আর ওয়াই দুইটার নিচেই 2, আগে দুইটাই 2 দিয়ে ভাগ, উপরে এই যখন এক্স বাইর করবো তখন দুইটা এক্স যোগ হবে। দুইটা বিন্দু দেওয়া আছে না, এই যে x1 এবং x2, এই দুইটা হবে যোগ। আর y এর বেলায় y1 এবং y2, y1 এবং y2 হবে যোগ। এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এখানে √3 ইন্টু এখানে কোটির পরিবর্তন y1 মাইনাস y2, আর এইখানে √3 ইন্টু ভুজের পরিবর্তন। তাই মনে রাখতে পারবে না? দেখো একটু খেয়াল করে দেখো, এই যে ভুজ কোটি, আমরা সমবাহু ত্রিভুজের, ধরো একটা সমবাহু ত্রিভুজের কি তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তো সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে আর একটা তোমাকে বাইর করতে হবে। তো এই তৃতীয় শীর্ষবিন্দুর ভুজ কি হবে? দুইটা ভুজের গড় প্লাস মাইনাস √3 ইন্টু কোটির পরিবর্তন আর নিচে 2 দিয়ে ভাগ। আর কোটির বেলায় দুইটা কোটির যোগফল মাইনাস প্লাস √3 ইন্টু দুইটা ভুজের পরিবর্তন ডিভাইড বাই 2। তো এখানে যখন প্লাস হবে এখানে তখন মাইনাস। এই দেখো এটাতে প্লাস মাইনাস, এটাতে মাইনাস প্লাস। এটার মানে হচ্ছে এখানে যখন প্লাসের ভ্যালু নিব এখানে তখন মাইনাসের ভ্যালু নিব, আবার এখানে যখন মাইনাস এখানে তখন প্লাস। তবে সুবিধার ব্যাপার হচ্ছে পরীক্ষায় এই টাইপের প্রশ্ন যখন আসে তখন আসলে এমন ভ্যালু দেয় যে প্লাস মাইনাস আসলে কাউন্টও করা লাগে না, দেখতেই পারবা। ওকে, ফার্স্ট অফ অল এই সূত্রটা মনে থাকবে? বলো কার কার মনে থাকবে? একটু দেখো, নিচে দুইটাই 2 দিয়ে ভাগ, ভুজের বেলায় দুইটা ভুজ যোগ,
কোটির বেলায় দুইটা কোটি যোগ। তারপর জাস্ট এভাবে দেখো √3 ইন্টু এনে কোটির পরিবর্তন, দেখো ভুজের বেলায় √3 ইন্টু কোটির পরিবর্তন, আর কোটির বেলায় √3 ইন্টু ভুজের পরিবর্তন। এখানে প্লাস মাইনাস হলে এখানে মাইনাস প্লাস, এটার আরও শর্টকাট আছে। ওকে ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই এই শর্টকাটটা আমার মনে থাকে না, আমি কি করব? তোমার জন্য বিকল্প ব্যবস্থা আছে, চিন্তা নাই। যার মনে থাকে সে মুখস্থ করো, যার মনে থাকবে না তার জন্য বিকল্প ব্যবস্থা আছে, কোনো চিন্তা নাই। দেখো আগে চলো একটা ম্যাথ করি। ওকে দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু, এই দেখো দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তুমি মনে মনে চিন্তা করো, লেখা লাগবে না তো, মনে মনে যে এটা x1 y1, ধরো একটা x1 y1, এটা তো তুমি পরীক্ষা হলে এগুলো তো লিখবা না, আমি তোমাকে বোঝানোর জন্য যেহেতু বিগিনার অনেকে এই জন্য লিখতেছি। তৃতীয় শীর্ষবিন্দু ধরো x y, নিচে 2 দিয়ে ভাগ, দুইটারই 2 দিয়ে ভাগ, উপরে x এর বেলায় দুইটা ভুজের যোগ, বাই 0 0 যোগ করলে 0 হবে, প্লাস মাইনাস √3 ইন্টু দুইটা কোটির বিয়োগফল। দেখো এটা -4 এটা +4, দুইটার বিয়োগফল, যেহেতু সামনে প্লাস মাইনাস আছে তুমি জাস্ট দুইটার বিয়োগফল বসাও। তো এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, 4 থেকে -4 বিয়োগ করলে 8 হয়, কত হয় 8, তাহলে 0 বাদ, 4 দিয়ে 2 দিয়ে ভাগ করো, +-4 √3। আবার এখানে কোটির বেলায় দুইটা কোটির যোগফল, -4 আর +4 যোগ করলে 0, তারপর মাইনাস প্লাস √3 ইন্টু দুইটা ভুজের বিয়োগফল, ভাই এখানে ভুজ দুইটা এমনিতেই 0, তাহলে দুইটা ভুজের বিয়োগফল হবে 0, তাহলে এখানে আসলে মাইনাস প্লাস নিয়ে কোনো লাভই নাই, কারণ উপরে সবই 0। তাহলে নির্ণয় তৃতীয় শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে +-4 √3, 0। এই যে এখন কথা হচ্ছে, দেখো উত্তরে কয়টা আছে? উত্তরে একটা আছে। দেখো ভাইয়া সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু বের করতে পারলে উত্তর আসবে দুইটা, একটা পজিটিভ নিয়ে আসবে, একটা নেগেটিভ নিয়ে আসবে। বাট উত্তরে দেখো শুধু একটাই আছে, উত্তরে প্লাস মাইনাস ওয়ালা উত্তর নাই, শুধুমাত্র একটাই সঠিক উত্তর, তাহলে আমরা এটা দেখাই দিব। আচ্ছা এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তৃতীয় শীর্ষবিন্দু দুইটা কেন, এটা কে কে জানো বলো তো? তৃতীয় শীর্ষবিন্দু দুইটা কেন? এটার উত্তর হচ্ছে, চিন্তা করে দেখো, মনে করো একটা সমবাহু ত্রিভুজের, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজের, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ওয়েট, ধরো এইটা একটা সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দু দেওয়া, ওয়েট ত্রিভুজই আর কি ডিরেক্ট, ধরো এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো তোমাকে এই সমবাহু ত্রিভুজে ধরো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। তোমাকে বললো সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করো। তো ভাইয়া একটা সমবাহু ত্রিভুজে যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তো তৃতীয় শীর্ষবিন্দু একটা তো এইদিকেও হইতে পারে আর একটা তো এইদিকেও হইতে পারে, এই পারে না বলো? আরেকটা শীর্ষবিন্দু এই যে এইদিকে হইতে পারে না, পারে কি না? ইয়েস অর নো বলো। তাহলে এখানে শীর্ষবিন্দু আসলে কয়টা পাওয়া পসিবল? শীর্ষবিন্দু আসলে দুইটা পাওয়া পসিবল। এই বাহুটার দুইটা শীর্ষবিন্দু দেওয়া, তৃতীয় একটা শীর্ষবিন্দু এদিকে হইতে পারে, এদিকেও হইতে পারে, এই জন্যে এখানে বিন্দু পাওয়া যাবে কয়টা? দুইটা। আচ্ছা এখন কথা হলো ভাই আমার এই শর্টকাট মনে থাকবে না, তুমি এতই মন ভোলা যে ভাই আমার এই শর্টকাট মনে থাকবে না, আমি আগে থেকেই জানি, তাহলে আমার কি করা উচিত? তো তোমার জন্য বুদ্ধি, দেখো তোমার জন্য এই ম্যাথ করার বুদ্ধি কি, তোমার জন্য ডুপ্লিকেট বুদ্ধি আছে। তোমরা কি অন্তত এই জিনিসটা জানো যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান? এটা তো জানো, কে কে জানো বলো? ভাই আমি আমি এই শর্টকাট মনে রাখতে পারবো না, বাট আমি এই জিনিসটা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা তো ধরলাম এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এইখানে কোনো একটা হবে সি বিন্দু, রাইট? আগে বাইর করো এখানে এ বি এর দৈর্ঘ্য কত, এ বি বলো, এ বি বাহুর দৈর্ঘ্য কত? মনে মনে করে ফেলো, এ বি বাহুর দৈর্ঘ্য এটা 0 -এ +8, 8 একক, রাইট? তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য যেহেতু 8 একক, তাইলে এই প্রশ্নের উত্তরে যে বিন্দুটা আসবে, ধরো এটা যদি হয় সি বিন্দু, তাহলে এই বিন্দু থেকেও এসি, এই বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব আর এই বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব সমান হবে, মানে এটাও হবে 8 একক, এটাও হবে 8 একক, হবে কি না? অপশন টেস্ট করে দেখো। দেখো এই বিন্দু থেকে, ধরো এটাকে ধরলাম সি বিন্দু, এখান থেকে এটা দূরত্ব বের করো, এটাকে স্কোয়ার করলে কত? 16, 48, আর এটাকে করলে 16, 48 আর 16 √64, হ্যাঁ এই যে 8 একক, দেখছো
এই যে 8 একক। আবার এটা বের করো, হ্যাঁ এটাও 16 48 16, এই যে 8 একক শেষ। এই কে কে বুঝছো তোমরা কি অপশন টেস্টে আমার কথা কে কে বুঝছো? আমার কথা শোনো আরেকবার ঠান্ডা মাথায়, যাদের শর্টকাট মনে থাকবে না। অপশন টেস্ট করতেছি। সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই যে 2টা বিন্দু দেওয়া আছে, ধরলাম এটা এ এটা বি, তাহলে এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যত 8 একক, তাইলে নির্ণয় অ্যান্সার যেটা হবে সেখান থেকে এই 2টা বিন্দু দূরত্ব সমান হবে। তো দেখো এই যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট অ্যান্সার। কেমনে বুঝছি? কারণ এই বিন্দু থেকে এটার দূরত্ব 8 একক, এই বিন্দুর দূরত্ব 8 একক। তুমি বাকি 2টা বিন্দু ট্রাই করে দেখো, 2টার জন্য সেম হবে না। তুমি এটার জন্য ট্রাই করো, এটা 0, দেখো এটা 16 এটা 16 32 হয় না, এটা ট্রাই করো, এটাও সমান হবে না ভাইয়া। এটার জন্য 2টা 8 একক, দেখো এটাও 8 এটাও 8, 2টা সমান হইতে হবে, কারণ এখানে এ বি সমান বিসি সমান এসি বা সিএ, যেটাই বলো না কেন একটা সমবাহু ত্রিভুজে 3টাই সমান। তো এটার জন্যও সমান হয় না, এটার জন্য সমান হয় না। এখন বলো এটা শর্টকাট ছাড়া কে কে বুঝছো? দাঁড়াও এবার এটা শর্টকাট ছাড়া করো তো দেখি। এই যে এবার এইটা শর্টকাট ছাড়া করে দেখো, এইটাতে স্কোয়ার করতে গেলে অনেকের একটু কষ্ট হয়ে যেতে পারে। শোনো, 2টা সিস্টেমই শিখে রাখা ভালো, শর্টকাট দিয়েও শিখে রাখি, শর্টকাট ছাড়া অপশন টেস্ট দিয়েও শিখে রাখি। যেমন এইখানে দেখো, একটা সমবাহু ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু দেওয়া, তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক চাইছে। আগে আমি শর্টকাট দিয়ে দেখাই, আগে শর্টকাট দিয়ে করো। শর্টকাট ভাই 2বার লিখে করলে এমনি মনে থাকবে। 2টার নিচেই 2, 2টার নিচে কি 2, এক্স এর বেলায় 2টা ভুজের যোগ, 2 আর 2 যোগ করলে 4, প্লাস মাইনাস দিয়ে √3 দিব, ইন্টু কোটি 2টার বিয়োগফল। এখানে 1 এখানে 5, 5 থেকে 1 বিয়োগ করলে কত 4। আবার কোটির বেলায় 2টা কোটির যোগফল, 1 আর 5 যোগ করলে 6, তারপরে মাইনাস প্লাস √3 ইন্টু কোটির বেলায় এখানে বসবে 2টা ভুজের বিয়োগফল। এখানে ভুজ 2 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। আর এখানে 4 2 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে 2, তাহলে 2 প্লাস মাইনাস 2√3, 2 প্লাস মাইনাস 2√3। তাহলে দেখো এখানে এই যে বিন্দু কিন্তু 2টা আসবে, এখানে আলটিমেটলি বিন্দু 2টা, একটা পজিটিভ নিয়ে একটা নেগেটিভ নিয়ে। দাঁড়াও, এই যে একটা বিন্দু হচ্ছে 2 প্লাস মাইনাস 2√3 আর কোটি হচ্ছে 3। দেখো একবার এখানে প্লাস নিয়ে একটা বিন্দু পাবো, মাইনাস নিয়ে আরেকটা পাবো, বাট অপশনে দেখো প্লাস মাইনাস দেওয়া নাই, অপশনে প্লাস মাইনাস দেওয়া নাই, অপশনে শুধু পজিটিভ গুলো আছে। তাহলে কোনটা মিলছে? শুধু পজিটিভটা নেও, 2 প্লাস 2√3, এই যে। বুঝতে পারছো? আর তুমি যদি অপশন টেস্ট করতে চাও, অপশন টেস্টে কিভাবে করবা? এই যে 2টা বিন্দুর দূরত্ব দেখো, ভুজ 2টা সেম, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত 4 একক। তাহলে তুমি অপশন টেস্ট যদি করো দেখবা যে শুধুমাত্র এই অপশনটা থেকে এই বিন্দু দূরত্ব আসবে 4 একক। বিশ্বাস না হলে বের করে দেখো, এটাও আসবে 4 একক। দেখো তুমি এটা থেকে এইটার দূরত্ব বাইর করো, দেখবা আসবে 4 একক। এটা থেকে এটার দূরত্ব বাইর করো, আসবে কত 4 একক। অপশন টেস্ট করেও মিলাইতে পারো, বাট অপশন টেস্ট করতে গেলে ধরো এই অপশনটা যদি সাইন নাম্বারে থাকে ডি, আমরা তো নর্মালি অপশন টেস্ট শুরু করি এ থেকে, তাই না, এ বি সি ডি। তো এই ধরো সঠিক উত্তরটা আছে এইখানে, তো তোমার অপশন টেস্ট মনে করো এটার জন্য লাগলো 10 সেকেন্ড, এভাবে এইটা যাইতে যাইতে 40 সেকেন্ড নষ্ট হবে। তার চাইতে যদি এই মেইন শর্টকাটটা মনে থাকে তাহলে ডিরেক্ট 10 সেকেন্ডে ম্যাচ শেষ। একটু তাকাই থাকো তো, আচ্ছা শর্টকাটটা কার কার মনে থাকবে বলো? একটু দেখো, 2বার লিখো, খালি খাতার মধ্যে খালি 2বার লিখো, মনে রাখা যাবে। আর ইনকেস এটা মনে না রাখলেও তো সমস্যা নাই, তুমি অপশন টেস্ট দিয়েও ম্যাথ মিলে আসতে পারবা। দেখো ভুজের বেলায় 2টা ভুজ যোগ, কোটির বেলায় 2টা কোটি যোগ, নিচে 2 দিয়ে ভাগ, উপরে √3 ইন্টু ভুজের বেলায় কোটির বিয়োগফল আর কোটির বেলায় ভুজের বিয়োগফল। বুঝছো? এখানে প্লাস মানে এখানে মাইনাস প্লাস। ওকে, ঠিক আছে। এইবার কার্তেশীয় ও পোলার আকৃতি। ওয়েট, এটাও সবাই একাডেমিকে খুব ভালো মতোই পড়ছো, আমি জাস্ট একটা সামারি টানবো তোমাদেরকে মনে করানোর জন্য। ধরো এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা বিন্দু পি, এক্স কমা ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স কমা ওয়াই, আর পোলারে হচ্ছে আর কমা থিটা, পোলারে আর কমা থিটা। তো এখান থেকে আগে যেই 3টা জিনিস জানতে হবে সেটা হচ্ছে, এটা সবাই জানো, আমি তাও একবার রিক্যাপ করে দিই। ধরো
এই যে মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, এখান থেকে আমি এক্স অক্ষের উপর কি আঁকাইলাম, লম্ব আঁকাইলাম। এই যে মূল বিন্দু 0,0, এই যে এক্স কমা ওয়াই বিন্দু, ধরো এতটুকু হচ্ছে ছোট হাতের এক্স, এটা ছোট হাতের ওয়াই, ডিরেক্ট দূরত্ব হচ্ছে ছোট হাতের আর, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এখান থেকে আমরা এই জিনিসটা সবাই জানি, সেটা হচ্ছে এখান থেকে এক্স ইকুয়ালস টু আসবে আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু, এগুলো সবাই জানি না, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এবং আর স্কোয়ার সমান হবে পিথাগোরাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বা এখান থেকে কেউ যদি আর বের করতে চায় তাহলে আর সমান হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তিনটা সূত্র আমরা সবাই জানি, একাডেমিকে একটু কম বেশি যেরকমই পড়াশোনা করছি না কেন আমরা অন্তত এই তিনটা সূত্র আমরা সবাই জানি, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার এখান থেকে এই যে কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে যখন আমরা পোলারে নিব তখন এই যে থিটাটা, এই থিটাটা ডিপেন্ড করবে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। তোমরা কি একটা জিনিস জানো যে প্রথম চতুর্ভাগে আমি যদি পজিটিভ অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, শোনো, এই যে থিটাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কাউন্ট করা হয়, এবং এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি তাহলে প্রথম চতুর্ভাগে এটা 0 থেকে কত 90, তারপর দ্বিতীয় চতুর্ভাগে 90 থেকে 180, তৃতীয় চতুর্ভাগে 180 থেকে 270, তারপর চতুর্থ চতুর্ভাগে 270 থেকে আবার 360 এসে সমাপ্ত হয়। ভাইয়া ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে অ্যাঙ্গেল পজিটিভ হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেল নেগেটিভ হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের এই যে চারটা চতুর্ভাগ, এই চারটা চতুর্ভাগে এই যে আমরা যখন কার্তেশীয় থেকে পোলার নিব, কার্তেশীয় থেকে যখন পোলার নিব তখন এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা লাগবে। সেটা হচ্ছে ধরো প্রশ্নে দেওয়া থাকবে কি, প্রশ্নে দেওয়া থাকবে ধরো এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এটাকে নিতে হবে কি সে পোলারে আর কমা থিটা। তো এই থিটার মানটা কত হবে সেটা ডিপেন্ড করবে সে কোন চতুর্ভাগে আছে। দেখো আর এর ভ্যালু, এই যে আর, ধরো এক্স কমা ওয়াই থেকে আমরা আর কমা থিটাতে যাব, তো আর এর ভ্যালু কিন্তু সবগুলো চতুর্ভাগে এই যে একই সূত্র, এই যে আর এর জন্য সকল চতুর্ভাগে কি সূত্র, একই সূত্র। ধরো এই যে এক্স কমা ওয়াই, পি বিন্দুটা এক্স কমা ওয়াই এ আছে, আমি সেটাকে কিসে নিব, কার্তেশীয়তে নিব। তাহলে কার্তেশীয়তে আছে, পোলারে নিব, তাহলে পোলারে নেওয়ার জন্য আর সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা সমান টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা কি সবাই জানো বলো? এই যে এতটুকু, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, এটা যদি থিটা হয়, বলো এটা থিটা এবং এটা আর, তাহলে এখান থেকে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, আমরা এগুলাকে লম্ব, এই যে এটা হচ্ছে লম্ব ওয়াই, এটা লম্ব, এটা ভূমি, দূরত্ব হিসেবে চিন্তা করতেছি, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস দিচ্ছি ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে থিটা সমান আসবে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য। ওকে ফাইন, তো প্রথম চতুর্ভাগের কাহিনী শেষ। আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাই, খেয়াল করে দেখো, জাস্ট যা লিখতেছি খালি মনে রাখো, দ্বিতীয় চতুর্ভাগে আর সেম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দাঁড়াও, কে কল দিচ্ছে, হচ্ছে একটু ওয়েট। হ্যাঁ দেখো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা কি হবে? আচ্ছা তুমি এইভাবে চিন্তা করো যে দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা 180 থেকে ছোট হবে, কে কে আমার সাথে একমত বলো? দেখো এই যে এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তো দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা আমি বলতে পারি 90 থেকে বড় 180 থেকে ছোট, 90 থেকে বড় 180 থেকে ছোট, আমার সাথে একমত তোমরা? তাইলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস এই যে প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলটা, জাস্ট এইভাবে মনে রাখো আপাতত, টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, শেষ। 180 ডিগ্রি মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আর কেউ যদি রেডিয়ানে লিখে তাহলে 180 ডিগ্রি মানে পাই, সে লিখবে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আচ্ছা এবার আসো তৃতীয় চতুর্ভাগে, আর তো ভাইয়া সেম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান কত আমাকে বলো? তৃতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা অবশ্যই 180 থেকে বড় 270 থেকে ছোট, তোমরা কি আমার সাথে একমত?
এই যে 180 থেকে কি হবে, বড় হবে। তুমি জাস্ট এই জিনিসটা চিন্তা করো, দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা হবে 180 থেকে ছোট, আর তৃতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা হবে 180 থেকে বড়। তো এটা হবে জাস্ট 180 যোগ, যেহেতু বড় তাহলে যোগ হবে জাস্ট এই জিনিসটা, প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলটা tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। এইবার তৃতীয় চতুর্ভাগ শেষ, এইবার চতুর্থ চতুর্ভাগ, আর এর মান সবগুলাতে সেম, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাকি থাকলো কি থিটা। খেয়াল করে দেখো, এই যে থিটাটা এদিকে ছিল, চতুর্থ চতুর্ভাগে এই থিটাটাই জাস্ট এইদিকে চলে আসবে। তো এখানে খেয়াল করে দেখা হয় যে প্রথম চতুর্ভাগের থিটাটা ছিল 100 কে ধনাত্মক দিকের সাথে এবং ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য এটা পজিটিভ। তো চতুর্থ চতুর্ভাগের বেলায় একটু ওয়েট, আমার ইম্পর্টেন্ট কল আসতেছে, আমি 30 সেকেন্ড। হ্যাঁ, ওকে। তো দেখো ভাইয়া, প্রথম চতুর্ভাগে অ্যাঙ্গেলটা পজিটিভ, আর ধরো এই যে চতুর্থ চতুর্ভাগে, ধরো এখানেই কোথাও একটা, হ্যাঁ ধরো এখানেই চতুর্থ চতুর্ভাগে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে এই নিচের দিকে নেই, এটা কি হয়ে যাবে, জাস্ট নেগেটিভ হয়ে যাবে না, বলো? সেম জিনিসটাই তো প্রথম চতুর্ভাগে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি, রাইট? আবার যখন চতুর্থ চতুর্ভাগে সেটা এক অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, মানে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, নেগেটিভ। সবই সেম থাকবে, শুধু এই জিনিসটা নেগেটিভ হয়ে যাবে। বলো এই চারটা কে কে মনে রাখতে পারবা? ওয়েট, একটু সামারিটা দেখো এখান থেকে, শোনো, সরল রেখা অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই টাইপটা থেকে। দেখো প্রথম চতুর্ভাগে থিটা, ভাই আর এর ভ্যালু সবগুলা চতুর্ভাগে সেম, আর এর ভ্যালু সবগুলা চতুর্ভাগে সেম, শুধু থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে অ্যান্সারটা সঠিক হচ্ছে নাকি হচ্ছে না। তো প্রথম চতুর্ভাগে tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, চতুর্থ চতুর্ভাগে যেহেতু সে নেগেটিভ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, দেখো এখানে প্রথম চতুর্ভাগে সে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, আর চতুর্থ চতুর্ভাগে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই জন্য জাস্ট এই অ্যাঙ্গেলটার সামনে একটা নেগেটিভ চিহ্ন বসায় দিব। আর দ্বিতীয় চতুর্ভাগে হবে 180 থেকে কম, তৃতীয় চতুর্ভাগে 180 চাইতে বেশি। তো এখানে 180 থেকে মাইনাস হবে, এখানে 180 সাথে যোগ হবে। এইবার এইখানে একটা কনফিউশন সবাই ফেস করে, সেটা কি? সেটা হচ্ছে, দাঁড়াও ওটা নতুন একটা পেজে যাই, যে প্রত্যেকটার জন্য দুইটা করে অ্যাঙ্গেল থাকে। আসলে আমি তোমাদেরকে যেই সূত্রগুলো শিখাইলাম ওগুলো তুমি জানা রাখলা। ধরো তুমি প্রথম চতুর্ভাগে একটা অ্যাঙ্গেল বাইর করছো, এই কনফিউশনটা আর হবে না। দেখো ধরো তুমি প্রথম চতুর্ভাগে একটা অ্যাঙ্গেল বাইর করছো, ধরো 30 ডিগ্রি, কিন্তু অপশনে 30 ডিগ্রি নাই, অপশনে আছে ধরো -30 ডিগ্রি, -60 ডিগ্রি, 210 ডিগ্রি, -330 ডিগ্রি। এইবার বলো তো সঠিক উত্তর কোনটা হবে? মানে আমি তোমাকে এই যে চারটা শিখাইলাম, তুমি এই চারটাই শিখবা, তোমার প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আলাদা করে দুইটা করে শেখার দরকার নাই। তুমি প্রথম চতুর্ভাগের জন্য শিখবা এইটা, tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। চতুর্থ চতুর্ভাগের জন্য জাস্ট মাইনাস, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে বিয়োগ, তৃতীয় চতুর্ভাগে 180 থেকে যোগ। তার মানে এইটাও পজিটিভ অ্যাঙ্গেল, এটাও পজিটিভ অ্যাঙ্গেল, এটাও পজিটিভ অ্যাঙ্গেল, শুধু এইটা আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে শিখছি। এইবার ধরো তুমি প্রথম চতুর্ভাগে একটা অ্যাঙ্গেল বাইর করলা 30 ডিগ্রি, কিন্তু অপশনে দেখলা ভাই 30 ডিগ্রি নাই, এবার কি করবা? তার মানে এখানে পজিটিভ অ্যাঙ্গেলটা অপশনে দেয় নাই, পজিটিভ অ্যাঙ্গেলটা দেয় নাই, মানে সে দিছে নেগেটিভ অ্যাঙ্গেলটা, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। এই যে এইটা দেখো, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, সরি, এই জন্য এটা পজিটিভ অ্যাঙ্গেল। তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরো তাইলে টোটালটা 360, সেখান থেকে 30 বিয়োগ করো 330। এখন কথা হচ্ছে, বলো এই যে অ্যাঙ্গেলটা সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, দেখো এই যে এখান থেকে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখানে আসছে, তাহলে এই অ্যাঙ্গেলটা পজিটিভ নাকি নেগেটিভ? বলো,
পজিটিভ নাকি নেগেটিভ? আমার প্রশ্নের উত্তর দেও। যখন তুমি ঘড়ির কাঁটার দিকে, তুমি যদি এটাকে জ্যামিতিক কোণ হিসেবে চিন্তা করো তাহলে অলওয়েজ পজিটিভ। বাট যখন এইখানে এই যে ডিরেকশন ম্যাটার করতেছে, তুমি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবা তখন এই চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ, চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ, -330 ডিগ্রি। বুঝছো? কাজেই এইটা কি আলাদা করে শেখার দরকার আছে? শোনো, তুমি শিখবা শুধু প্রথম চতুর্ভাগে আমি যেটা শিখাইছি, তুমি এটাই শিখলা। হ্যাঁ, ধরো আসলো 30 ডিগ্রি, কিন্তু অপশনে যদি 30 ডিগ্রি না থাকে তখন তুমি 360 থেকে পার্থক্য মানে বিয়োগ করবা, 360 থেকে এটা বিয়োগ করবা 330। বাট ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে এই জন্য নেগেটিভ। শেষ। এরপরে ধরো 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 এই যে এই অ্যাঙ্গেলটা, ধরো দ্বিতীয় চতুর্ভাগে, ধরো যে দ্বিতীয় চতুর্ভাগে আমি যে সূত্র শিখেছি 180 মাইনাস এটা দিয়ে, ধরো তোমার আসছে 120 ডিগ্রি। ধরো এই যে 180 থেকে কম হবে, ধরো তুমি অ্যান্সার পাইছো 120 ডিগ্রি, বাট অপশনে 120 ডিগ্রি নাই। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো? অপশনে যদি 120 ডিগ্রি না থাকে তাইলে সঠিক উত্তরটা কত হবে বলো তো? বলো, আমি অপশনই দিব না, অপশন ছাড়া বলো। ধরো দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা 180 থেকে ছোট, 90 থেকে বড়। তো আমি তোমাদেরকে যেই সূত্রটা শিখাইলাম, এই যে এই সূত্র দিয়ে তুমি যদি বের করো, ধরো আসছে 120 ডিগ্রি, এখন অপশনে দেখলে 120 ডিগ্রি নাই, তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে তাহলে উত্তরে অবশ্যই এই অ্যাঙ্গেলটা আছে, এই যে ঘড়ির কাঁটার দিকেটা। তাহলে টোটালটা 360, এটা 120 হইলে 360 থেকে 120 বিয়োগ করলে কত থাকে? 240 থাকে, 240 ডিগ্রি। কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য নেগেটিভ। তাহলে তখন সঠিক উত্তর হবে -240 ডিগ্রি। তোমরা কি ঘটনাটা বুঝছো? কে কে বুঝছো বলো? যে ভাই আমরা সূত্র প্রত্যেকটা চতুর্ভাগের জন্য একটা করেই শিখবো, এইটা করেই বাইর করব। তো বাইর করে যদি দেখি উত্তর মিলে না, তখন কি করতে হবে? কে কে বুঝছো? যেমন আরেকটা দেখাই দিই, দাঁড়াও, এটা পরীক্ষায় বেশি আসে। ধরো এই যে তৃতীয় চতুর্ভাগেরটা ধরো, ধরো যে তুমি, আমি যে সূত্র শিখাইলাম যে 180 থেকে বড়, এটা তুমি বাইর করলাম, ধরো 210 ডিগ্রি, তুমি বাইর করছো, অ্যান্সার আসছে 210 ডিগ্রি। এখন তুমি দেখলা যে ভাই অপশনে 210 ডিগ্রি নাই, অপশনে 210 ডিগ্রি নাই, তাইলে সঠিক উত্তর কোনটা হবে? তার মানে তুমি মনে মনে চিন্তা করবা যে অপশনে মনে হয় তাইলে এই যে ঋণাত্মক অ্যাঙ্গেলটা আছে, মানে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে পুরাটা 360, তাহলে 210 বিয়োগ করলে 150, কিন্তু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে এই জন্যে নেগেটিভ। বোঝা গেল? ওকে ফাইন। কাজে এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের প্রশ্ন, যখন কঠিন করতে চাইবে তখন এরকম ঋণাত্মক অ্যাঙ্গেল দিতে পারে। আচ্ছা, তিনটাই যখন দেখাইলাম, তাইলে চতুর্থ চতুর্ভাগেরটা আর বাকি থাকবে কেন? ওয়েট, এটাও দেখাই ফেলি। চতুর্থ চতুর্ভাগেরটা আমরা শিখছি নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে, ধরো এটা -30 ডিগ্রি। ওয়েট, এই যে ধরো চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেলটা তুমি বাইর করছো, ধরো -30 ডিগ্রি, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, -30 ডিগ্রি। আমাদের সূত্র tan ইনভার্স মডুলাস অফ y/x। এন্ড তুমি বাইর করে দেখলা উত্তরে -30 ডিগ্রি নাই, তখন সঠিক উত্তর কোনটা হবে? তখন সঠিক উত্তর হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকেরটা। তাহলে টোটালটা 360, 360 থেকে 30 বাদ গেলে 330, এবং এইটা পজিটিভ অ্যাঙ্গেল, কারণ এই যে ঘড়ির কাঁটার দিকে বিপরীতে ঘুরতেছি। এটা 30, পুরাটা মিলে 360, তাহলে এটা হবে 330 ডিগ্রি। ক্লিয়ার? এই একজন বলছে -330, মাইনাস কেন হবে রে ভাই? এইটা তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে অ্যাঙ্গেল পজিটিভ, আর এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছি এই জন্য নেগেটিভ। ওকে, পুরাটা মিলে 360। তুমি আবার এই যোগ বিয়োগ করার সময় এটা আবার মাইনাস চিন্তা করো না, এটা হচ্ছে ডিরেকশন। এটা 330, এটা 30, যোগ করলে পুরাটা 360। বাট এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এই জন্য নেগেটিভ অ্যাঙ্গেল, আর এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে এই জন্য পজিটিভ অ্যাঙ্গেল। বুঝছো? হ্যাঁ ফাইন। এইবার আরেকটা সামারিটা নি, শোনো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেল 0 থেকে 90 এর মধ্যে থাকবে। দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল 90 থেকে বড়, 180 থেকে ছোট। তৃতীয় চতুর্ভাগে 180 থেকে বড়, 270 থেকে ছোট। আর তৃতীয় চতুর্ভাগে 270 থেকে বড়, 360 থেকে ছোট, পজিটিভ অ্যাঙ্গেলের বেলায়। ঠিক আছে? এইবার এই যে ম্যাথটা কিছু না লিখে অ্যান্সার বলো। এই ম্যাথটা করার জন্য ভাইয়া কিচ্ছু লেখার দরকার নাই। এই ম্যাথটা করার জন্য
কিচ্ছু লিখার দরকার নাই, না লিখে কয়জন অ্যান্সার করতে পারো বলো? দেখো এটা পোলার স্থানাঙ্কে আছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা তোমাকে বলছে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। মানে আমাকে তোমরা বলো এটা কোন চতুর্ভাগের বিন্দু বলো? এই যে অ্যাঙ্গেল 150 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগের অ্যাঙ্গেল? 150 ডিগ্রি অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল, অবশ্যই কি দ্বিতীয় চতুর্ভাগ। তো ভাই আমরা তো সবাই জানি, দেখো এটা পোলার স্থানাঙ্কে আছে, বলছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে। আমরা তো সবাই জানি দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, কার কার মনে আছে? এই যে দেখো দ্বিতীয় চতুর্ভাগে এই যে ভুজ নেগেটিভ একশকের ঋণাত্মক দিকে আর কোটি পজিটিভ, তাহলে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ এটাতে না, এটাও না, এই যে এটা সঠিক। কে কে বুঝছো বলো? ভাইয়া শুধুমাত্র অপশন সি, শুধুমাত্র অপশন সিতে ভুজের চিহ্ন নেগেটিভ, কোটির চিহ্ন পজিটিভ। তাহলে এই ম্যাথ আমার করার দরকারই নাই। আর কেউ যদি লিখে করতে চায় সে কিভাবে করবে? দেওয়া আছে আর কমা থিটা, বাইর করতে হবে এক্স কমা ওয়াই। এটা তো একটাই সূত্র, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এটার বেলায় তো আর আলাদা আলাদা সূত্র নেই, সেম সূত্র, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। সেই যে মান বসাবে, মান বসে এটা আসবে -3√3/2, এটা আসবে 3/2। বাট তোমার তো ভাই এভাবে লিখে, এই যে এইভাবে লিখে করার দরকারই নাই, ডিরেক্ট বসাই দেবে। এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 3, থিটার ভ্যালু দেওয়া আছে 150 ডিগ্রি, ডিরেক্ট অ্যান্সার শেষ। ওকে ঠিক আছে, এইবার আমাকে এইটা বলো, এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? আচ্ছা আগে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, দাঁড়াও, এটা কোন চতুর্ভাগের বিন্দু? যদিও এখানে আসলে, আচ্ছা এটা আসলে অত কিছু চিন্তাই করা লাগে না, অপশনগুলা দেখলেই বোঝা যায়। আচ্ছা তাও যদি আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এটা কোন চতুর্ভাগের বিন্দু? ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, মানে দ্বিতীয় চতুর্ভাগ। বাট এইখানে তুমি একটা জিনিস দেখো ভাই, সবগুলোর আর এর মান আলাদা, আর এটা তো হবেই না ভাই, এটা তো পোলার স্থানাঙ্কই না। তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক বাইর করো, তো দেখো ভাই এটা তো কার্তেশীয় স্থানাঙ্কই, এখানে অ্যাঙ্গেলই নাই। এবং দেখো প্রত্যেকটার আর এর মান আলাদা, শুধু আর বের করলেই এনাফ। দেখো এই প্রত্যেকটা আলাদা না, বাট তুমি যদি এখান থেকে আর এর মান বের করো, থিটা বের করার দরকারই নাই। √(x²) -3কে স্কোয়ার করলে +9 প্লাস √3কে, এই যে মনে আছে √(x² + y², -3কে স্কোয়ার করলে +9, √3কে স্কোয়ার করলে 3, √12, 12 মানে 3 4 12, 2√3। দেখো আর এর মান 2√3, এই যে শুধুমাত্র একটাই আছে। এই বুঝতে পারছো? সব সময় যে দুইটাই বাইর করা লাগে এরকম না। তুমি আগে আর এর মান বের করছো, বের করে দেখবা যে অপশনে আর এর মান 2√3, শুধুমাত্র একটাই আছে, বাকিগুলা হবে না। তাহলে সঠিক উত্তরে কাজ শেষ। এবং 5π/6 এটাও দেখো 180 চেয়ে কম, লেস দেন 180। 5π/6 এই অ্যাঙ্গেলটাও কিন্তু দেখো, পাই হচ্ছে 180 আর 5/6 এটা একের চেয়ে ছোট, মানে 180 চেয়ে ছোট হবে। বাট এখানে তো আসলে লাগতেছে না। যেমন দেখো এরপরে আরো চমৎকার ম্যাথ, এই যে বিন্দুটা দেখো, এটাও কোন চতুর্ভাগ? সবই দেখি দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু, বুঝলাম না কাহিনী কি। দেখো ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, নেগেটিভ পজিটিভ মানে দ্বিতীয় চতুর্ভাগ। তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক, ভাই দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল কত? দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল মনে মনে এগুলো তো লিখবা না, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে অবশ্যই 120 এটা সঠিক উত্তর। কারণ 240 এটাও হবে না, 60 এটাও হবে না, 0 তো হবেই না। আবার তুমি যদি এখান থেকে শুধু আর এর মান বের করো তাইলেও হয়, তুমি এটা দিয়েও চেক করতে পারো এই ম্যাথটা। আবার কেউ যদি শুধু আর এর মান বের করে √(x²) -1কে স্কোয়ার করলে +1, √3কে স্কোয়ার করলে 3, √4 মানে 2, তাহলে দেখো এই যে 2 শুধু এখানেই আছে। বুঝতে পারছো? তো এইভাবে ভাইয়া কম সময়ে অ্যান্সার করা যায়, এইভাবে একটু টেকনিক খাটাই অ্যান্সার করলে কম সময়ে সুন্দর করে অ্যান্সার করে ফেলা যায়। যেমন এই ম্যাথটা। আচ্ছা বলো তো এটা কোন চতুর্ভাগে আছে? তোমাকে দেখো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। তো কার্তেশীয়, পোলার থেকে কার্তেশীয় দেখো, আর কমা থিটা দেওয়া আছে, তোমাকে বাইর করতে হবে কার্তেশীয় মানে x, y। তাহলে সূত্র হচ্ছে x = r cos θ, y = r sin θ। তুমি এগুলা সূত্রে বসায় করতে পারো, বাট সূত্রে বসায় করলে সময় বেশি লাগবে।
তুমি একবার খালি চিন্তা করো যে এখানে 3π/2, এই 3π/2 মানে কত? π/2 মানে 90 ডিগ্রি, এটা সবাই জানো। পাই মানে 180, 180কে 2 দিয়ে ভাগ করলে 90, তাহলে 3 নং 270 ডিগ্রি। মানে এটা আসলে মনে মনে চিন্তা করো, ডিগ্রি এখানে রেডিয়ানে আছে 2,270 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগ ভাই? এটা কোনো চতুর্ভাগে পড়ে নাই, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। একটু দেখো, এই তোমরা এটা তো সবাই জানো, দেখো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এটা 0 ডিগ্রি, এখানে 90, এখানে 180, এখানে 270, এই যে বিন্দুটা এখানে আছে, আর 2 হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই যে এতটুকু এতটুকু 2, আর এটা কোথায় আছে? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। একটা জিনিস ভালো মতো বোঝো, 270 ডিগ্রি মানে সে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে। তো ওয়াই অক্ষের উপর ভূত শূন্য, এটা আমরা সবাই জানি, ওয়াই অক্ষে ভূত শূন্য। আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যেখানে 2 একক দূরত্ব, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, বাট ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কোটি -2। এই কে কে বুঝছো বলো? আচ্ছা, এটা কে কে বুঝছো? তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয় তাহলে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর আছে, মানে সেই ক্ষেত্রে কোটি শূন্য এবং ভুজ পজিটিভ। যদি 180 ডিগ্রি হয় তাহলে সে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে, সেই ক্ষেত্রে কোটি শূন্য এবং ভুজ নেগেটিভ। যদি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হয় তাহলে ভূত শূন্য কোটি পজিটিভ। আর যদি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হয়, ভূত শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য কোটি নেগেটিভ। এটা কয়জন বুঝছো? কয়জন বুঝছো একটু বলো, সবাই বুঝছো কিনা তাড়াতাড়ি, সবাই বুঝছো কিনা এই জিনিসটা? লেট মি নো। অনেকেই উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছ। ভাইয়া এক্স অক্ষের এই জিনিসটা এখানে আবার দেখাই যে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা হবে 0 ডিগ্রি, এই যে এখানে 0 ডিগ্রি, এবং এখানে হবে ভুজ কোটি শূন্য ভুজ পজিটিভ, কোটি শূন্য ভুজ পজিটিভ। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ভুজ শূন্য কোটি পজিটিভ, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এটা হবে ভুজ নেগেটিভ কোটি শূন্য, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এটা হবে কোটি শূন্য ভুজ শূন্য কোটি নেগেটিভ। এই জিনিসটা সবাই বুঝছো? একদম ঠান্ডা মাথায় এগুলো চিন্তা করে অ্যান্সার করবা, তাহলে দেখবা তোমার কাছে এগুলো খুবই ভালো লাগতেছে। তারপরে এই যে দেখো, এই সমীকরণের পোলার সমীকরণ কি হবে ভাই? কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে মানে এই যে এই তিনটা জিনিস ইউজ করলেই হবে। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, সমীকরণ যখন কনভার্ট করতে বলবে, এই যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এবং আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই তিনটা সূত্র জানলেই হবে। সমীকরণ মেনলি তোমাকে পোলার থেকে কার্তেশীয় বা কার্তেশীয় থেকে পোলার দুইটাই দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কার্তেশীয় থেকে পোলারে দিতে বলে। তো এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এবং আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই তিনটা সূত্র জানা থাকলে হয়ে যাবে। তো দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে কি? আর স্কয়ার নিতে হবে কোথায়? কার পোলারে, মাইনাস 2a ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত? আর কস থিটা, শেষ, ইকুয়ালস টু 0। তাহলে একটা আর দিয়ে ভাগ করে দাও, আর ডান পাশে নিয়ে গেছে, ইকুয়ালস টু একটা আর দিয়ে ভাগ করে দিলে 2a cos থিটা, 2a cos থিটা। বলো তো বুঝতে পেরেছো কিনা? খুবই সিম্পল। জাস্ট শোনো, কার্তেশীয়তে আছে কিভাবে বুঝলাম? যেই সমীকরণে এক্স এবং ওয়াই থাকবে সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, আর যেখানে আর এবং থিটা থাকবে চলক হিসেবে দেখা হয় যে আর এবং থিটা, সেটা হচ্ছে পোলার। তাহলে এক্স এর ভ্যালু বসাই দিব, ওয়াই এর ভ্যালু বসাই দিব। তো এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের জায়গায় বসাই দিচ্ছে আর স্কয়ার, এবং এক্স এর জায়গায় আর কস থিটা, শেষ। যেমন এইটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছিল। শোনো, এই জিনিসগুলো কিন্তু ত্রিকোণমিতির সাথে মিক্স করে দেয় মাঝে মধ্যে। যেমন এই ম্যাথটা করার জন্য ত্রিকোণমিতির একটা সূত্র জানা লাগবে, এটা কে কে জানো বলো? যে 1 মাইনাস কস থিটা বা 1 মাইনাস কজ এ সমান 2 সাইন স্কয়ার এ বাই 2। মনে আছে যে 1 মাইনাস কজ এ সমান 2 সাইন স্কয়ার এ বাই 2, আর 1 প্লাস কজ এ সমান 2 কস স্কয়ার এ বাই 2। এই সূত্রটা এখানে জানা থাকা লাগবে। এই সূত্রটা যদি জানা থাকে তাহলে এই ম্যাথটা খুবই ইজি। দেখো ত্রিকোণমিতির এই সূত্রটা লিখে রাখো যারা জানো না। যেমন এখানে দেখো আর কে আমি আলাদা রাখি, খেয়াল করে দেখো এখানে আছে কি? দেখো আর আছে, থিটা আছে, তার মানে এটা একটা পোলার সমীকরণ। তোমাকে পোলার থেকে কার্তেশীয় বানাইতে হবে, মানে এক্স ওয়াই আনতে হবে। তো কিভাবে? শুরুতে আর এখানে রেখে দিলাম, এই যে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, সূত্র বসায় দাও, সমান 1। 2 সাইন স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 মাইনাস কস থিটা,
1 মাইনাস কস থিটা, ওই যে এর জায়গায় থিটা বসবে। এবার গুণ করে দাও, আর মাইনাস আর কস থিটা সমান 1। এবার সূত্র বসাই দাও, আর মানে কি, আর মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মনে আছে, মাইনাস আর কস থিটা, আর কস থিটা মানে হচ্ছে এক্স। দেখো আর মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা মানে হচ্ছে এক্স। তাহলে এখন মাইনাস এক্সটাকে ডান পাশে নিয়ে যাও, মাইনাস এক্সটাকে ডান পাশে নিয়ে যাও, কারণ উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। মাইনাস এক্সকে ডান পাশে নিয়ে গেলাম, এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। তাহলে রুট ওভারটাকে এলিমিনেট করতে হবে, কারণ অপশনগুলোর দিকে তাকাও, অপশনগুলোতে কোথাও রুট ওভার নাই। এই জন্যে উভয় পক্ষকে স্কোয়ার করে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অপশনগুলোকে স্কোয়ার করে অ্যান্সারটা মিলাবো। ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস 2x। এই বুঝলা ঘটনা? তাহলে সঠিক উত্তর এ। তাহলে 17-এর কারেক্ট আনসার এ, সবাই পারতেছো? 17-এর সঠিক অ্যান্সার এ। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এরপর এই যে 18, অনেকেই 18 দেখে ভয় পাইতে পারে, বাট খুবই ইজি। এর জাস্ট 3টা জিনিস, যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এবং আর সমান বা আর স্কোয়ার বলো বা আর বলো, যেটাই বলো, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই 3টা জিনিস জানা থাকলে এনাফ। আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা শুধু আর সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটাই বলো না কেন। ওকে ঠিক আছে। এইবার দেখো, তুমি এখানে ভ্যালু বসায় দাও। দেখো 6r³ ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে কি দেখো, সাইন থিটা মানে ওয়াই বাই আর। দেখো সাইন থিটা মানে এই যে, আচ্ছা ওয়েট, এইভাবে ভ্যালু বসানো চাইতে, দাঁড়াও আরো সহজ বুদ্ধি আছে তো, একটা আর দিয়ে গুণ করে দেও। এখানে একটা আর চলে আসুক, এখানে একটা আর চলে আসুক, এখানে একটা আর চলে আসুক। হ্যাঁ অপশনগুলো তো এরকমই আছে। এই যে এটার উপর কিউব, এইটা এইটা, ঠিক আছে। তাহলে সবগুলোতে একটা আর চলে আসুক, তাহলে তো মিলে যায়। কিন্তু এখানে তখন কিউব কেন? আচ্ছা দেখি কি আসে, চলো। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ শোনো, এখানে সবগুলোকে একটা আর দিয়ে গুণ করে দাও, তাহলে ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে যাবে। ওইভাবে বসানোর চাইতে ওইভাবে বসাইলে পরে আবার লসাগু করা লাগবে। একটা আর দিয়ে গুণ করে দাও। দেখো আগে থেকে আছে 6r³ 6r³ ইন্টু একটা আর দিয়ে গুণ আর সাইন থিটা ইকুয়ালস টু 4r মাইনাস আর কস থিটা। দেখো পুরা সমীকরণটাকে একটা আর দিয়ে গুণ করে দিলাম, এতে কি লাভ হবে? দেখো এখানে তুমি যদি দেখো, এখানে আর আছে, আর এর উপরে কিউব আছে, এখানে আর আছে, এখানে আছে এক্স। তো ভাই আমরা তো সবাই জানি যে এক্স মানে কি আর কস থিটা। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, উত্তরের দিকে তাকাইলে কিন্তু বুঝে ফেলা যায়। একটা আর দিয়ে গুণ করে দিলাম, তাইলে এখন খেয়াল করে দেখো এখানে কি হয়। 6r³ এই যে আর সাইন থিটা, আর সাইন থিটা মানে কি ওয়াই। দেখো ভাই আমি এখানে পুরাটাকে আর দিয়ে গুণ করলাম কেন, এই দেখো এবার আর সাইন থিটা, আর সাইন থিটা মানে ওয়াই। 4r, আর মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে আর কস থিটা, আর কস থিটা মানে কি এক্স। দেখো এই যে মিলে গেছে, এই যে দেখো, শুনে এই ডান পক্ষ দেখেও তো বুঝে ফেলা যায়, মিলে গেছে। এনে 4 আছে, আর দিয়ে গুণ করলে হবে 4 ইন্টু আর মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আর দিয়ে গুণ করলে আর কস থিটা সমান এক্স। আর এখানে দেখো এই যে আর কিউব, অনেকে হয়তো ভাবতেছো ভাই বাম পক্ষ তো মিলে নাই, মিলছে। 6y, ওয়াইকে আগে লিখলাম, r³ আর মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। এই যে দেখছো, শোনো অপশন দেখেও বুঝে ফেলা যায় কি করা লাগবে। তুমি এটা এই মাত্র দুইভাবে করতে পারো, যে তুমি আগে দেখো এটা দুইভাবে করা যায়, যে তুমি আগে এখানে সাইন থিটা, সাইন থিটার ভ্যালু হচ্ছে ওয়াই বাই আর বসাইতে পারো। তারপরে এখানে কস থিটা, কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর, তারপর আর দিয়ে গুণ মানে লসাগু করে আর দিয়ে গুণ। বুঝছো, আমি একটা লাইন স্কিপ করছি। তুমি যদি এখানে সাইন থিটার জায়গায় ওয়াই বাই আর, কস থিটার জায়গায় এক্স ডিভাইড বাই আর বসাও, তারপরে লসাগু করে উভয় পক্ষকে আর দিয়ে গুণ করে দাও, তারপরে এই লাইনটা আসবে। আমি একটা লাইন স্কিপ করছি, বুঝতে পারছো? ওকে ঠিক আছে। তোমার যদি ডিরেক্ট এই যে আর দিয়ে গুণ করতে হবে এই জিনিসটা বুঝতে যদি কষ্ট হয়, তাহলে শুরুতে আমি যেভাবে ব্যাখ্যা করতে গেছিলাম না, যে সাইন থিটার জায়গায় বসাবো ওয়াই বাই আর, কস থিটার জায়গায় বসাবো এক্স বাই আর, ওইভাবে করবা, তাহলে একটা লাইন বড় হবে। আসলে একটা লাইন বড় হবে, আর কোনো কিছু হবে না, আর বাকি পুরোটা সেম টু সেম। ওকে ঠিক আছে। এইবার দেখো এইটা কি হবে।
আর কস থিটা মাইনাস আলফা সমান কে? এই সমীকরণটির কার্তেশীয় সমীকরণ কি হবে? এই কস, এই যে দেখো এখানে কি আছে, এখানে আর এবং থিটা আছে, মানে এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। আমার এটাকে কার্তেশীয় বানাইতে হবে, মানে এক্স ওয়াই আনতে হবে। তো এই ম্যাথটা করার জন্য খালি সূত্র জানা লাগবে, কজ এ মাইনাস বি। দেখো কজ এ মাইনাস বি এর সূত্র, এটা যারা জানো না লিখে রাখো, কজ এ মাইনাস বি। এটা তো জানো সবাই, ত্রিকোণমিতি পড়ে আসছো, মাইনাস থাকলে প্লাস হয়, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এই যে কজ এ মাইনাস বি এর সূত্র। তো এই সূত্রটা এখানে বসায় দিলেই কাজ শেষ। আর ইন্টু কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান হচ্ছে কে। সূত্রটা বসাইলাম। এইবার দেখো গুণ করে দাও, আর কস থিটা গুণ করলে আর কস থিটা মানে এক্স, আর কজ আলফা তো এখানে ধ্রুবক, এখানে আর এবং থিটা হচ্ছে চলক, আলফা এবং কে ওই দুটা ধ্রুবক। আর দিয়ে গুণ করলে আর সাইন থিটা, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই। শেষ। এই বুঝতে পেরেছো কত সহজ সুন্দর জিনিস? তা কোনটা মিললো? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান কে? সঠিক উত্তর হচ্ছে বি। ওকে ফাইন, খুবই সহজ সিম্পল ব্যাপার এই জিনিসগুলা। ওকে, এইবার এই প্রশ্নটা খুবই সুন্দর, খুবই চমৎকার, পরীক্ষায় আসতে পারে। থিটা সমান পাই বাই 4, এই সমীকরণটা কি নির্দেশ করে? তো যেহেতু আজকে আমরা সরল রেখা অধ্যায় পড়তেছি, তাহলে তো উত্তর অবশ্যই সরল রেখা। যেহেতু আমরা আজকে ক্লাসে পড়তেছি সরল রেখা, তাহলে এটার উত্তর অবশ্যই কি হবে? সরল রেখা হবে, তাই না? বাট এর চাইতেও ভালো একটা ব্যাখ্যা আছে, সেটা কি? যে থিটা সমান পাই বাই 4, এটার মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে 45 ডিগ্রি কোণ, থিটা সমান 45 ডিগ্রি, তাই না? এমন একটা রেখা, এই যে থিটা সমান পাই বাই 4, এটা হচ্ছে এমন একটা সরল রেখা, যেই সরল রেখাটার উপর অবস্থিত সকল বিন্দু, দেখো এই রেখাটার উপর অবস্থিত সকল বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণে আছে বলো? কত ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি বা পাই বাই 4। কথা বুঝছো? তাহলে থিটা সমান পাই বাই 4 বা থিটা সমান 45 ডিগ্রি, এটা হচ্ছে একটা সরল রেখা, যেই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণে থাকে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই রেখাটার সমীকরণ কি, বলো? এর ঢাল কত? এর ঢাল 10, যদি এটা পরীক্ষা আসে 45 ডিগ্রি সমান 1, তাই মূল বিন্দু, এটা তো অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দুকে আমি সমান লেখা y সমান mx, y সমান mx, ঢালের মান 1, তাহলে y সমান x। বুঝছো? মানে এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। তোমাকে যদি এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার সমীকরণ, এটা যদি কার্তেশীয় সমীকরণ বের করতে বলে, সেটা হবে y সমান x। এই যে এটা হচ্ছে পোলার সমীকরণ, আর এইটার কার্তেশীয় সমীকরণ হবে y সমান x, কারণ মূল বিন্দু হবে রেখা 45 ডিগ্রি কোণে আছে। এই রেখার উপরস্থ সকল বিন্দু কি আছে? 45 ডিগ্রি কোণে আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আবার এই দিকে আসলে -45 হয়ে যাবে, এটা মাইনাস মানে এইটা 45, বাট তুমি যদি ওইভাবে চিন্তা করো যে এইটা 135 বা এটা -45। ওকে, ঠিক আছে। এরপরে হ্যাঁ চলো লাস্ট, আমরা 3.1 এর লাস্ট ম্যাথে চলে আসছি। দেখো পোলার স্থানাঙ্কে দূরত্ব, এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পড়ছি, আমরা পড়ছি যে দুইটা বিন্দু, একটা x1, y1 আর একটা থিটা সমান 70 ডিগ্রি হবে। এই থিটা 70 ডিগ্রি কেমনে হবে? এইটা হচ্ছে একটা রেখা, যেই রেখা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, একজন বলছে ঢাল কত হবে 70 ডিগ্রি হলে? ঢাল হবে tan 70 ডিগ্রি। তখন 70 ডিগ্রি মান তো আর মুখস্থ না, এটা তো ক্যালকুলেটর ছাড়া বের করা যাবে না। ওকে, ঠিক আছে। দেখো এইবার এই সূত্রটা মুখস্থ রাখবা যে পোলার স্থানাঙ্কে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ধরো একটা বিন্দু P r1, θ1, আর একটা বিন্দু Q r2, θ2। তোমাকে বললো দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নাই, কিন্তু এবার পোলারে আছে r1, θ1, r2, θ2। তোমাকে যদি বলা হয় এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, সূত্রটা মুখস্থ করো, √r1² + r2² -
টু ইন্টু r1 r2 ইন্টু cos θ1 মাইনাস θ2, cos θ1 মাইনাস θ2। এই সূত্রটা মুখস্থ রাখবা সবাই। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দূরত্বের সূত্রটা মুখস্থ রাখি, কিন্তু এটা অনেকে মুখস্থ রাখি না। তো পরীক্ষায় যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় না এসে পোলার স্থানাঙ্কে দূরত্ব আসে, তখন এই সূত্র যে জানে সে করে ফেলতে পারবে 10 সেকেন্ডে। আর এই সূত্র যে জানে না তার কি করতে হবে, আগে দুইটা বিন্দুকে কার্তেশীয় বিন্দুতে কনভার্ট করা লাগবে, তারপর ওই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, তার মানে সময় তার বেশি লাগবে। তো খেয়াল করে দেখো, এটা মুখস্থ রাখবা, √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 cos θ1 মাইনাস θ2। তো এখানে আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে cos θ1 মাইনাস θ2 যে কথা, cos θ2 মাইনাস θ1 একই কথা। মানে cos a মাইনাস b, জিনিসটাকে এইভাবে লেখা যায় যে cos a মাইনাস b যে কথা, cos b মাইনাস a একই কথা। কেন? কারণ হচ্ছে cos θ যে কথা, cos মাইনাস θ একই কথা। তোমরা ত্রিকোণমিতিতে এটা পড়ছো, এটা 9 10এও ছিল, ইন্টারমিডিয়েটেও ছিল, যে cos পজিটিভ 30 ডিগ্রির ভ্যালু যত, cos নেগেটিভ 30 ডিগ্রির ভ্যালুও সেম। জানো এটা? জানা উচিত। আচ্ছা ঠিক আছে। তো এইবার দেখো কি বলছে, দেখো এই ম্যাথটা সাস্টে আসছিল, যে কোনো ভর্তি পরীক্ষায় পরের বছরও চলে আসতে পারে। আচ্ছা দেখো, দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 2√3, 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 2√5, 180 ডিগ্রি। বলছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। কেমনে বের করবা? দেখো √, সূত্রটা বসে দাও ডিরেক্ট। এই যে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 cos θ1 মাইনাস θ2। দেখো r1 স্কয়ার, এটা কেসে করলে 4 3 4 12 প্লাস এটা কেসে করলে 4 4 5 20 মাইনাস 2 ইন্টু r1 r2 2√3 ইন্টু 2√5 ইন্টু cos, এই দুইটা অ্যাঙ্গেলের বিয়োগফল। দেখো cos এর মধ্যে কি বসবে? দুইটা অ্যাঙ্গেলের বিয়োগফল। তো আমরা যেহেতু জানি cos θ1 মাইনাস θ2 যে কথা, θ2 মাইনাস θ1 একই কথা, তো আমরা বড় থেকে ছোট বিয়োগ করব। ধরো বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে নেগেটিভ আসবে না, cos 90 ডিগ্রি। এবার আমাকে তোমরা বলো cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান কত বলো? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি হয়। তুমি চাইলে 90 থেকে 180 বিয়োগ করতে পারো, সেক্ষেত্রে হবে -90। cos -90 যে কথা প্লাস 90 একই কথা। তো এখানে খেয়াল করে দেখো যে এতটুকু জিনিস, এটা হয়ে যাবে 0। কেন? কারণ cos 90 ডিগ্রির মান 0, তাহলে 0 দিয়ে গুণ করে দিলে 0 থাকবে √32। তাহলে উত্তর কি 32 আছে? না। তাহলে 16 দুগুণে 32, 4√2। তোমরা কি বুঝতে পেরেছো? বলো। এই যে 4√2, √32, 16 দুগুণে 32, 4√2। তুমি অপশনকে স্কোয়ার করেও মিলাই ফেলতে পারো, যেটা কেস করলে 16, এটা কেস করলে 2, 16 দুগুণে এই যে 32। ওকে ঠিক আছে। তো আমাদের 3.1 সরল রেখার 3.1 শেষ হইল। এখন আমরা 3.2 শুরু করব। আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে আজকে ক্লাসটা একটু ছোট হবে, যেহেতু আমি একটু অসুস্থ, ফুল এনার্জি নাই, সর্দি জ্বর এখনো কমে নাই। তো এই জন্য আজকে ক্লাসটা একটু ছোট ক্লাস হবে, আগামী দুইটা ক্লাস একটু বড় বড় নিব। ঠিক আছে? ওকে চলো এখন দেখো অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তিকারী বিন্দু, এই দুটো তোমরা একাডেমিকে ভালো মতোই পড়ছো দেখো, এবং 9 10এও ছিল। আচ্ছা তোমরা তো শর্ট সিলেবাস পড়ে আসছিল 9 10-এ, তাই না? দেখো ধরো এ বি একটা রেখা, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। তোমাকে বলছে যে এমন একটা বিন্দু সি, তার স্থানাঙ্ক বাইর করো যে বিন্দুটা এই যে দেখো এ বিন্দুর দিকে m1 এবং বি বিন্দু থেকে m2 পরিমাণ অংশ ছেদ করছে। মানে এই সি বিন্দুটা এ বি রেখাংশকে m1 অনুপাত m2 এই অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত। যেহেতু মাঝখানে ছেদ করছে তাহলে এটা অন্তর্বিভক্ত। খেয়াল করে দেখো সি বিন্দুটা এ বি রেখার অভ্যন্তরে আছে, এ বি রেখার অভ্যন্তরের কোথাও ছেদ করছে, তাহলে অবশ্যই অন্তর্বিভক্ত। এবং এই পাশে m1, এই যে এই পাশে এতটুকু m1, এই পাশেরটা m1 আর এই পাশেরটা m2, সে এই m1 অনুপাত m2 এই অনুপাতে সে কি করছে? অন্তর্বিভক্ত করছে। তাইলে এ এবং বি লিখে রাখো একবার, এ
এবং বি, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে সি বিন্দুটি যদি এমন অনুপাতে এম টু এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক খুব ইজি, এক্স ওয়াই। নিচে কি ভাইয়া? নিচে এম1 যোগ এম2, অন্তর্বিভক্তের বেলায় যোগ, ওয়াইয়ের বেলায়ও এম1 প্লাস এম2, আর উপরে এম1 x2, এম1 এর সাথে x2 প্লাস এম2 এর সাথে x1। আবার এখানে এম1 y2, ওয়াইয়ের বেলায় ওয়াই, এক্স এর বেলায় এক্স আসবে, এম2 এর সাথে y1, শেষ। এই যে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি নির্ণয়ের সূত্র। আর বহির্বিভক্তের বেলায়ও সেম, বহির্বিভক্তের বেলায়ও ঘটনা সেম, শুধুমাত্র পজিটিভের জায়গায় কি হবে? নেগেটিভ। এই দেখো এবার বহির্বিভক্ত, ধরো এই যে এবি রেখা, এবি রেখার বহিস্থ একটা বিন্দু হচ্ছে সি। দেখো এবি রেখাংশের বহিস্থ একটা বিন্দু হচ্ছে সি, তাইলে এবি রেখাংশকে সি বিন্দুটি অবশ্যই কি করছে? ফার্স্ট অফ অল বহির্বিভক্ত করছে। তারপর দেখো এ বিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে ধরলাম এম1, আর বি বিন্দু থেকে তার দূরত্ব এতটুকু ধরলাম এম2। তার মানে সি বিন্দুটি এ বিন্দু এবং বি বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এম1 অনুপাত এম2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে সূত্রটা কি হবে? সবই সেম, খালি প্লাসের জায়গায় মাইনাস, আর কিচ্ছু না। অন্তর্বিভক্তের বেলায় সূত্রটা যা ছিল সেম সেম, জাস্ট এই যে প্লাসগুলা মাইনাস হয়ে যাবে, প্লাসগুলা মাইনাস হয়ে যাবে। m1 মাইনাস m2, m1 মাইনাস m2, উপরে m1 x2 মাইনাস m2 x1, আর কোটির বেলায় m1 y2 মাইনাস m2 y1। দেখো ভুজের বেলায় ভুজ নিব, কোটির বেলায় কোটি নিব, m1 y2 মাইনাস m2 y1, শেষ। তো এই সূত্রগুলা এখানে আমি আবার লিখে দিচ্ছি। আর এই সূত্রগুলো আমি জানি, তোমরা সবাই জানো, আরেকবার রিভিউ করা। ভাইয়া ভার্সিটি ভর্তি পরীক্ষায় 90 থেকে 95% প্রশ্ন শুধু একাডেমিক পড়াশোনাটাকে রিভিউ করা, আর কিচ্ছু না। জাস্ট তুমি একাডেমিক পড়াশোনাটাকে রিভিউ করবা, তাইলে দেখবা কাজ হয়ে গেছে, এর বাইরে কিচ্ছু লাগবে না। হ্যাঁ ঠিক আছে, দেখো এইবার চলো ম্যাথে যাই। দেখো 1,4 9,12 এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 এই অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক বাইর করো। তো আমরা ভুজ বাইর করব, কোটি বাইর করব। তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে, এগুলো লেখা লাগবে না। x1 y1 একটা জাস্ট মনে মনে চিন্তা করে নাও, আর এটা x2 y2, এবং যে অনুপাতটা আছে এটাকে ধরো m1 অনুপাত m2, m1 অনুপাত m2। তাহলে ভুজ কি হবে? নিচে m1 এবং m2 এই দুটার যোগফল, 3 আর 5 যোগ করলে হয় 8। উপরে m1 x2, দেখো m1 দিয়ে গুণ হবে x2, তাহলে 3 এর সাথে 9 গুণ, যোগ m2 এর সাথে গুণ হবে x1, তাহলে 5 এর সাথে গুণ হবে 1, 5 একে 5, তাহলে কত হয় দেখো নিচে 8, উপরে 3 নং 27 আর 5 32, 4 এটা 32, তাহলে দেখো 4। ভাইয়া 4 শুধুমাত্র একটা অপশনই আছে, তাহলে আমার কি কোটি বাইর করার দরকার আছে বলো? নাকে মানে সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে। এই বলো এই ম্যাথটাতে আমার কি কোটি বাইর করার দরকার আছে? তুমি বাইর করো, বাইর করলে দেখবা কোটি আসছে 7। কিন্তু কোটি বের করার দরকার নাই, কারণ এখানে অপশনে ভুজের মান 4 শুধুমাত্র একটা বিন্দুতেই আছে। ঠিক আছে, খুবই ইজি ব্যাপার সেপার। তো সেম জিনিসটা যদি বহির্বিভক্ততে আসে, হুবহু সেম। দেখো বহির্বিভক্ত, ধরো x1, y1, শোনো এগুলা কিন্তু তুমি মনে মনে করতে পারো। হ্যাঁ, আমি তোমাকে যারা বিগিনার আছো, যে একটু একাডেমিকে পড়াশোনা করো নাই, একদমই যেভাবে লিখে লিখে বোঝাচ্ছি, বাট পরীক্ষা হলে কিন্তু তুমি মনে মনে এটা x1 y1, এটা x2 y2, আর এটা m1 অনুপাত m2। তাহলে বহির্বিভক্ত আগে বুঝ বাইর করি। নিচে m1 মাইনাস m2, 3 মাইনাস 4, উপরে m1 x2, খেয়াল করে দেখো m1 x2, 3 এর সাথে 5 গুণ, 3 5 এ 15, মাইনাস m2 x1, 4 এর সাথে 3 গুণ, কত হয় দেখো নিচে মাইনাস 1, উপরে 3 5 এ 15 থেকে 3 4 এ 12, 3 নিচে মাইনাস 1, মাইনাস 3। দেখো মাইনাস 3 কোথাও আছে? নাই। দেখো এখানেও কিন্তু কোটি বাইর করার দরকার নাই,
কারণ ভুজ বের করছি -3, তাহলে -3 ABC কোথাও নাই অপশনে, তাহলে সঠিক উত্তর ডি, মানে কোনোটিই নয়। এই বুঝতেছো ঘটনা? ঘটনা কিন্তু খুবই ইজি। আচ্ছা, এখন তোমরা একাডেমিকে পড়ছিলা, মনে আছে যে এই যে এই অনুপাতগুলা, এগুলাকে M1 অনুপাত M2 এইভাবে না ধরে M অনুপাত 1 এভাবেও ধরা যায়। অনুপাতগুলোকে M1 অনুপাত M2 না ধরে তুমি যদি M অনুপাত 1 এইভাবে ধরো, তার মানে একটা ভ্যালু 1 আগে থেকেই জানা, শুধু একটা অজানা রাশি, শুধু M এর মান বের করলেই কাজ শেষ। অথবা K অনুপাত 1, কার কার মনে আছে যে একাডেমিকে এইভাবেও করা হইতো ম্যাথ, যে অনুপাতগুলোকে M1 অনুপাত M2, যখন তোমাকে অনুপাত বের করতে বলবে, ধরো এতক্ষণ যে আমরা ম্যাথগুলো করতেছি অনুপাত দেওয়া আছে, তোমাকে বলতেছে যে অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো, কিংবা বহির্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো। কিন্তু যদি তোমাকে অনুপাত বের করতে বলে, যে বিন্দু দেওয়া আছে, তোমাকে বললো অনুপাত বের করো, তখন M অনুপাত 1 কিংবা K অনুপাত 1 এভাবে ধরলে জাস্ট একটাই আননোন, ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যায়। এভাবে ধরেও করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এইবার চলো দেখি এই ম্যাথটাতে কি চাইছে বলো। এটা তো মাত্র করলাম, এইটাতে দেখো তোমাকে বলছে এই যে 3,4 এবং 5,9 এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে -1, -6 বিন্দুটি কোন অনুপাতে বিভক্ত করে। দেখো এখানে তোমার কাছে অনুপাত চাইছে, তো তুমি এখানে M1 অনুপাত M2 এভাবেও নিতে পারো, অথবা M অনুপাত 1 বা K অনুপাত 1 এইভাবে ধরলে জিনিসটা আরো সহজ হবে ক্যালকুলেশনটা। তো আমি ধরলাম ধরো যে K অনুপাত 1 বা M অনুপাত 1। তো এখন খেয়াল করে দেখো, তুমি অলওয়েজ দেখো, আমি তো আগে থেকে জানি না, দেখো এখানে অপশনে কিন্তু অপশনে অন্তর্বিভক্ত আছে, বহির্বিভক্ত আছে, অপশনে অন্তর্বিভক্ত আছে, বহির্বিভক্ত আছে। আমি তো আগে থেকে জানি না এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, জানি না। তো আমি অন্তর্বিভক্ত সূত্রে বসাবো। এই ধরনের ম্যাথে ধরো তোমাকে যখন অনুপাত বের করতে বলবে, অনুপাতটা বের করতে বলবে, তুমি অলওয়েজ অন্তর্বিভক্তির সূত্রে বসাই দিবা। যেমন দেখো অন্তর্বিভক্তিকারী বিন্দুর ভুজ -1, মানে তুমি ধরো যে আগে থেকে যেহেতু তুমি জানো না অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, তুমি অন্তর্বিভক্তির সূত্র বসাই দিবা। নিচে K+1, উপরে M1 x2, মানে K এর সাথে গুণ হবে 5। এই যে মনে মনে চিন্তা করো, x1 y1 x2 y2, তাহলে এখানে M1 এর জায়গায় বসবে K আর M2 এর জায়গায় 1, তাহলে M1 x2 5 × K প্লাস M2 x1, M2 হচ্ছে 1 আর x1 হচ্ছে 3। ওকে ফাইন, তাহলে দেখো -K -1 সমান 5K প্লাস 3, তাহলে 6K সমান, এই পাশে নিয়ে এসে পড়ো, আচ্ছা মাইনাস হয়ে যাবে, 6K সমান -4, তাইলে K সমান -2/3। আচ্ছা আমাকে তোমরা বলো, অনুপাত কি কখনো ঋণাত্মক হইতে পারে? বলো, অনুপাত কখনো ঋণাত্মক হয়? অনুপাত কিন্তু আমরা অলওয়েজ ধনাত্মক বিবেচনা করি, অনুপাত আমরা অলওয়েজ পজিটিভ বিবেচনা করি। তাহলে আমরা অনুপাতকে কি ধরবো? পজিটিভ ধরবো। এই যে K অনুপাত 1, তাহলে K এর মান হচ্ছে 2/3 অনুপাত 1, তার মানে কি 2:3। তাই বুঝছো, 2:3। এখন আমাকে বলো সঠিক উত্তর, এই যে 2:3 এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এবার কেমনে বুঝবো বলো? সঠিক উত্তর তো অন্তর্বিভক্ত হইতে পারে, বহির্বিভক্ত হইতে পারে। এইবার আমরা কেমনে বুঝবো কোনটা সঠিক? শোনো ভাইয়া, অনুপাত কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, অনুপাত কখনো ঋণাত্মক হয় না। তাহলে এটাকে আমরা পজিটিভ ধরবো, 2/3 মানে 2:3। তোমার এই যে এই লাইন তো তোমার লেখার দরকার নাই, এটা তো মনে মনে 2:3। এখন তুমি চিন্তা করো, শোনো তুমি সূত্র বসাইছো কি অন্তর্বিভক্তের সূত্র বসাই করবা, যখন তুমি আগে থেকে জানো না অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। বসাই করার পরে কে এর চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে সেটা অন্তর্বিভক্ত, আর চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে বহির্বিভক্ত। তাহলে এখানে কোনটা সঠিক বলো? শোনো, অলওয়েজ অন্তর্বিভক্তের সূত্র ধরে করবা, করার পরে কে যদি পজিটিভ আসে তাহলে অন্তর্বিভক্ত, আর নেগেটিভ আসলে, এই যে নেগেটিভ, কে নেগেটিভ আসলে
বহির্বিভক্ত। ওকে ফাইন। এখন এইটা নিয়ে অনেকের কনফিউশন হয় যে ভাই পজিটিভ আসলে অন্তর্বিভক্ত, নেগেটিভ আসলে বহির্বিভক্ত, এটা মনে থাকে না, উল্টাপাল্টা করে ফেলি। সেক্ষেত্রে বোঝার বুদ্ধি কি? সেক্ষেত্রেও বোঝার বুদ্ধি আছে। দেখো তুমি কি করবা, সামান্য একটা জিনিস চিন্তা করবা, ধরো যে অনুপাত, অনুপাত তো অলওয়েজ পজিটিভ, এটা মাইনাস আসুক প্লাস আসুক অলওয়েজ 2:3 হবে। যে অন্তর্বিভক্ত কি বহির্বিভক্ত, এটা আমি যে চিহ্ন, চিহ্ন নেগেটিভ আসলে বহির্বিভক্ত, পজিটিভ আসলে, এখানে লিখে দিই, দাঁড়াও কি লিখে দিব, কে এর চিহ্ন, শোনো, কে এর চিহ্ন, কে এর চিহ্ন পজিটিভ হলে অন্তর্বিভক্ত, আর নেগেটিভ হইলে বহির্বিভক্ত। হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে যদি উল্টাপাল্টা লাগে যে ভাই পজিটিভে অন্তর্বিভক্ত ছিল নাকি নেগেটিভে অন্তর্ভুক্ত ছিল মনে নাই, কি করব? তখন তুমি এই দুইটা বিন্দুটা আঁকাবা, খেয়াল করে দেখো, এট মনে মনে রাফ, এটা হচ্ছে আরেকটা বুদ্ধি মনে রাখার জন্য। এই দুইটা বিন্দুই, এটাও প্রথম চতুর্ভাগের, এটাও প্রথম চতুর্ভাগের, মনে করো 3,4 আর ধরো 5,9, এই দুইটা বিন্দুই প্রথম চতুর্ভাগের। তো এই প্রথম চতুর্ভাগের দুইটা বিন্দুকে -1, -6, এই বিন্দুটা আছে তৃতীয় চতুর্ভাগে, ধরো তৃতীয় চতুর্ভাগে, এখানে এটা অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত করবে বলো? বলো। এই যে প্রথম চতুর্ভাগের দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে, বলো, প্রথম চতুর্ভাগের দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে আর একটা বিন্দু -1, -6 যেটা তৃতীয় চতুর্ভাগে আছে, সে অবশ্যই বহির্বিভক্ত করবে, কারণ সে তো কোনোভাবেই অভ্যন্তরে আসতে পারবে না, পারবে? পারবে না। আচ্ছা যারা নামাজের বিরতি যাইতেছো, আমরা ক্লাস শেষ করে দিব, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। আজকে ক্লাসটা অনেক ছোট ক্লাস হবে, শুরুতেই বলছিলাম, তো আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। তো যারা নামাজ পড়তে যাবা চলে যাও। আর কয়টা ম্যাথ? আর 2টা ম্যাথ। আচ্ছা আর 5 মিনিট দাঁড়াও, থাইকা যাও, ওয়েট। যারা নামাজ পড়তে যাবা আর 5 মিনিট, 5 মিনিটও লাগবে না, একবারে চলে যাও। দেখো একবারে 5 মিনিটও লাগবে না, একবারে শেষ করে দিচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে। তো এই জিনিসটা এইভাবে মনে রাখলে আলাদা করে আর এইগুলাও মনে রাখা লাগে না, যে এই যে দুইটা বিন্দু সংযোজক রেখাকে, এই দেখো এটা একটা প্রথম চতুর্ভাগের বিন্দু, তার যে বিন্দুটা বিভক্ত করবে সে আছে অন্য আরেকটা চতুর্ভাগে, তাহলে অবশ্যই এটা বহির্বিভক্ত হবে। ওকে ফাইন। এইবার এই যে এই শর্টকাট দুইটা, এই দুইটা এটা দেখাই আজকে ক্লাসটা শেষ করে দিব। দেখো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে এক সক্ষ রেখা, তোমাকে যদি বলে দুইটা বিন্দু দিয়ে দিছে, দিয়ে যদি বলে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক সক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করে? এক সক্ষ রেখা বিভক্ত করে তাদের কোটি দ্বয়ের অনুপাতে। দেখো এক সক্ষ রেখা বিভক্ত করে কোটির অনুপাতে, মডুলাস অফ, মডুলাস কেন? এই মডুলাস কেন? কারণ অনুপাত কখনো ঋণাত্মক হয় না, অনুপাত অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস। তাহলে এক সক্ষ রেখা বিভক্ত করে কোটি দ্বয়ের অনুপাতে, আর ওয়াই অক্ষ রেখা বিভক্ত করে ভুজ দ্বয়ের অনুপাতে। এটাকে এইভাবে লেখা যায় যে কোটি দ্বয়ের, ধরো দুটো বিন্দু, একটা বিন্দুর কোটি y1 একটা y2, তাহলে y1 মডুলাস অফ y1/y2, মডুলাস অফ y1/y2 কোটি দ্বয়ের অনুপাত, আর y অক্ষরেখা বিভক্ত করে ভুজ দ্বয়ের অনুপাতে, মানে মডুলাস অফ x1/x2, আর অনুপাত অলওয়েজ পজিটিভ। এবার আমাকে এইটা বলো, এই যে দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। খেয়াল করে দেখো, x অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে মডুলাস অফ কোটি দ্বয়ের অনুপাত। একটার কোটি -4, দেখো প্রথমটার কোটি আগে নিবা আর দ্বিতীয়টা পরে, মানে প্রথমটা হবে লবে, দ্বিতীয়টা হবে হরে। তাহলে মডুলাস করে দাও, মডুলাস করে দিলে অলওয়েজ প্লাস হয়ে যাবে 4/6, কাটাকাটি করলে 2/3, কাটাকাটি করলে 2/3, মানে 2:3, 2:3। বোঝা গেল ভাই? অবশ্যই এখানে দেখো এই যে এটা হবে y1/y2, প্রথম বিন্দুটার হবে y1 উপরে বসবে, দ্বিতীয়টা নিচে বসবে। তারপর y অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে সেটা খেয়াল করে দেখো, ভুজ দ্বয়ের অনুপাত, ভুজ 2 কোটি -3, তাহলে এখানেও অনুপাত সেমই হবে, মডুলাস করে দিলে প্লাস হয়ে যাবে 2/3, মানে 2:3। বোঝা গেল? ওকে ফাইন। এখন এইখানেও অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত এইটা বাইর করার জন্য খেয়াল করে দেখো,
অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত এটা বাইর করার জন্য ওই চিহ্ন দেখে বোঝা যায়। খেয়াল করে দেখো, যখন মডুলাসের মধ্যে নেগেটিভ হয়, মডুলাসের ভিতরে লেখা রাখো, মডুলাসের ভিতরে চিহ্ন, মডুলাসের ভিতরে চিহ্ন পজিটিভ হইলে বহির্বিভক্ত। ধরো আগে অন্তর্বিভক্ত লিখি, নেগেটিভ হলে অন্তর্বিভক্ত লেখো, নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, এটা জায়গায় নাই, অন্তর্বিভক্ত। আর পজিটিভ হলে বহির্বিভক্ত। যেমন দেখো, এই যে এখানে মডুলাসের ভিতরে চিহ্ন কি নেগেটিভ, তাহলে এটা হবে অন্তর্বিভক্ত এই অনুপাতে। মানে যদি এমসিকিউতে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত এটাও জিজ্ঞেস করে, এখানেও দেখো, এখানেও মডুলাসের মধ্যে নেগেটিভ, তো এটাও কি হবে, এটাও অন্তর্বিভক্ত। যখন আমরা এই যে অক্ষ দুইটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে, সেটা বের করব, তখন এক্স অক্ষের বেলায় মডুলাস অফ কোটি, কোটি দুইটা অনুপাত, আর ওয়াই অক্ষের বেলায় মডুলাস অফ ভুজ দুইটা অনুপাত। বাট মডুলাসের ভিতরে, মডুলাসের ভিতরে চিহ্ন, মডুলাসের ভিতরে চিহ্ন নেগেটিভ হইলে অন্তর্বিভক্ত, পজিটিভ হইলে বহির্বিভক্ত। তো এটাও আমি আলাদা করে কখনো মুখস্থ করি নাই, কারণ কি আলাদা করে মুখস্থ করা লাগে না, জাস্ট মনে মনে চিন্তা করবো। দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমাকে তোমরা বলো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? এই বিন্দুটা ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, এটা আছে চতুর্থ চতুর্ভাগে, আর এটা কোটি পজিটিভ ভুজ নেগেটিভ, এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। আমাকে তোমরা বলো এই দুইটা বিন্দুকে কেউ যদি যোগ করে, তাইলে এক্স অক্ষও তাকে ভিতরে ছেদ করবে, ওয়াই অক্ষও ভিতরে ছেদ করবে, মানে দুইটাই অন্তর্বিভক্ত হবে। কে কে বুঝছো? শোনো, এই ম্যাথের পরেই আজকে ক্লাস ছুটি দিয়ে দিব। যারা নামাজ পড়তে যাবা চলে যাও, ক্লাস শেষ। বাকিরা আমাকে বলে যাও যে একটা বিন্দু চতুর্থ চতুর্ভাগে আছে, আর একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক যে রেখাংশ হবে, সেই রেখাংশকে অবশ্যই এক্স অক্ষও ভিতরে ছেদ করবে, মানে অভ্যন্তরে ছেদ করবে, ওয়াই অক্ষও অভ্যন্তরে ছেদ করবে, মানে দুইটাই অন্তর্বিভক্ত হবে। এই তোমরা কি বুঝতেছো? যেমন এই ম্যাথটা দেখো, তোমাকে বলছে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এখানে অন্তর্বিভক্ত কিংবা বহির্বিভক্ত বলে নাই, শুধু অনুপাত। তাহলে এক্স অক্ষের বেলায় কোটি দুইটার অনুপাত, একটা কোটি -4 আর একটা 6, কারণ এগুলো 2:3। এটা তো আগের ম্যাথটাই দেখি, হুবহু আগেরটা, হুবহু আগেরটা না? হ্যাঁ, হুবহু আগেরটা। তো এখানে যদি অন্তর্বিভক্ত কিংবা বহির্বিভক্ত, ধরো 2:3 এরকম অপশন আছে দুইটা, একটা অন্তর্বিভক্ত একটা বহির্বিভক্ত, তখন তুমি চিত্র আঁকা বলে দিতা, কাজ শেষ। এবার আমাদের ক্লাস কিন্তু শেষ, যারা নামাজ যেতে চাই বলছিলা কমেন্টে, তোমরা চলে যেতে পারো। এবার আমি তোমাকে বললাম, ধরো একটা বিন্দু আছে প্রথম চতুর্ভাগে, আর একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে, একটা বিন্দু প্রথম চতুর্ভাগে, একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত করবে, বলো? এক্স অক্ষ। ধরো তোমাকে প্রশ্নে এমন দুইটা বিন্দু দিল যে একটা বিন্দু প্রথম চতুর্ভাগে আছে, একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ অবশ্যই বহির্বিভক্ত করবে, কারণ এক্স অক্ষ এদের অভ্যন্তরে ছেদ করবে না, বহির্বিভক্ত করবে। কারণ ধরো এই যে দুটো বিন্দুকে তুমি বর্ধিত করলা, বর্ধিত করলে ধরো এই যে এখানে এসে, ধরো এখানে এসে ছেদ করবে, তাহলে বহির্বিভক্ত। আর ওয়াই অক্ষ কি করবে? ওয়াই অক্ষ অন্তর্বিভক্ত। তোমরা কি ঘটনা বুঝছো? এইভাবে চিন্তা করলে আলাদা করে এই মুখস্থ করা লাগবে না। বাট যদি তুমি এইভাবে চিন্তা করতে না চাও, তাহলে তোমার জন্য এই যে টেকনিক হচ্ছে এটা, যে মডুলাসের ভিতরে চিহ্ন, ভাই মডুলাস করে ফেলার পরে, মডুলাস করে ফেলার পরে তো অনুপাত অলওয়েজ পজিটিভই হবে, কিন্তু মডুলাসের ভিতরে যদি চিহ্ন পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত, আর মডুলাসের ভিতরে চিহ্ন নেগেটিভ হলে অন্তর্বিভক্ত। বাট এইভাবে জিনিসটা চিন্তা করলে আসলে জিনিসটা আরো ইজি হয়ে যায়। বুঝতে পারছো? ওকে, ফাইন, ঠিক আছে। তারপরে ধরো এরকম একটা দিলাম, ধরো একটা বিন্দু আছে প্রথম চতুর্ভাগে, আর একটা বিন্দু চতুর্থ চতুর্ভাগে। এইবার বলো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি করবে? এক্স অক্ষ অবশ্যই অন্তর্বিভক্ত করবে। আর ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ এই যে ডট 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 ডট, এই যে এখানে বহির্বিভক্ত করবে। এই তোমরা কি কথা বুঝছো?
শুধু শুধু এত কিছু মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রেখে মাথাকে প্রেসার দেওয়ার কোনো দরকার আছে? দরকার নাই। তো আজকে ক্লাসটা আমি এ পর্যন্তই রাখলাম। আমি সর্দির ঠেলায় কথা বলতে পারতেছি না, নাক বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে শ্বাস নেওয়া লাগতেছে। তো শোনো, আজকে আমাদের প্রথম ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। আজকে আমরা খুবই অল্প জিনিস পড়ছি, 3.1 শেষ করছি, 3.2 এখনো শেষ হয়নি। তো আগামী ক্লাসে আমরা 3.2, 3.3 আর 3.4, ওই দুটা খুবই ছোট জিনিস। ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য 3.3 আর 3.4 থেকে বড় জোর 5টা 6টা টাইপ, 3.3 থেকে 2টা 3টা, 3.4 থেকে 2টা 3টা টাইপ, মানে মোটামুটি খুবই অল্প। তো আগামী ক্লাসে আমরা 3.2 এর বাকি অংশ, 3.3, 3.4 শেষ করব এবং 3.5 শুরু করব। আর লাস্টের ক্লাসে আমরা 3.5 এর বাকি অংশ, 3.6, 3.7 কমপ্লিট করব। মানে আমরা সরলরেখা অধ্যায়টা 3টা লেকচারে খুব সুন্দর মতোই কভার করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আমাদের নেক্সট ক্লাস কি বারে? শুক্রবারে। শুক্রবারে আমরা সরল রেখা অধ্যায়ের 2 নম্বর লেকচারে আজকে আমরা যে পর্যন্ত পড়ছি সেখান থেকে কন্টিনিউ করব। ঠিক আছে? ওকে, টাটা।